আমার শ্বশুরবাড়িতে আমার উপরে সর্বনিম্ন যে টর্চারটা ছিল সেটা হচ্ছে আমাকে ওয়াশরুম ইউজ করতে দিত না। হ্যাঁ, ওয়াশরুম ইউজ করতে দিত না, সব কিছু ওকে ডিভোর্স দিব। তো একদিন চিন্তা করলাম যে ডিভোর্স করার পরে ওকে তো কখনো আমি আর ছুঁয়ে দেখতে পারবো না, তাহলে আমি বাঁচবো কিভাবে? তখন আমি ডিভোর্স থেকে সরে আসি, যে ও মানে ওকে আমি ধরবো না, ওকে আমি টাচ করবো না, এটা ইম্পসিবল। আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমার মা একদিন আমাকে দেখতে আসার পরে আমার মা আমাকে বলতেছে, তুমি যে ড্রেসটা পরছো আমার বাসায় কাজের মেয়ে ড্রেসটা পরে না। আমি বলছি, মা প্রচুর গরম পড়তেছে তো এই জন্য বলছি। মা বলছে যে গরমে মানুষ পাতলা কাপড় পরে, এরকম নোংরা কাপড় পরে না। আমার মেয়েটা হওয়ার প্রথম 3.5 মাস ওকে টাচও করে নেই। হ্যাঁ, টাচও করে নেই আমার মেয়েকে। সে বাচ্চা কোনোভাবেই রাখবে না, যদি বাচ্চা আমি রাখি সে আমাকে ডিভোর্স দিবে। আমি বলছি ওকে। একদিন আমি দুপুরবেলা রান্না করেছি, রান্নাটা আপনার তখন 2টার মধ্যে তাদের টেবিলে খাবার দিতে হবে। আমার টাইমটা মনে আছে, 1:09 আমার হাজব্যান্ড বাসায় বাজার পাঠিয়েছে মুরগি। তো সেটা প্রসেস করে রান্না করতে অবশ্যই একটু সময় লাগে। 2টা ক্রস হয়ে গিয়েছিল, 2:09 বেজে গিয়েছিল, মানে আমি 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করেছি। আমার শাশুড়ি একদম পুরো মানে মুরগির ইয়েটা সহ পাতিলটা সহ পুকুরে ফেলে দিচ্ছে, সে খাবে না। এটা রিয়েলি? প্রমাণ চাই আপনার? রিয়েলি? আপনার প্রমাণ চাই? হ্যাঁ, আমি আপনাকে প্রমাণ দিব। এটা ইম্পসিবল। 9 মিনিট লেট হইছে, আচ্ছা, আমি ট্রেনও ছাড়ে না। শো শেষ করে আমি আপনাকে আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলে দিব, তখন আপনি দেখেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখন আমি অনেক অসুস্থ ছিলাম, ফিজিক্যালি অসুস্থ ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম নীরব, আর এই অনুষ্ঠানটার নাম বেশি কিছু আশা করা ভুল। বাংলাদেশের নারীদের, অধিকাংশ নারীদের বলতে পারি, একটাই স্বপ্ন থাকে, সংসার করা। না কাজ না ব্যবসা, সেগুলো হয়তো তাদের সেকেন্ডারি অপশন থাকে বা সেকেন্ডারি চিন্তা থাকে যে আমি বড় হয়ে বা আমার সংসারের জন্য বা নিজের একটা আইডেন্টিটির জন্য আমি এই কাজগুলো করব। কিন্তু সবচেয়ে প্রধান স্বপ্ন থাকে তার একটা সুখী সংসার হবে, জামাই কাজ করবে, বাচ্চা কাচ্চা মানুষ হবে, বাচ্চা কাচ্চাগুলো পড়ালেখা করবে, বড় হবে, শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর কন্যে করে পার করবে। এই আমাদের উপমহাদেশের মেয়েদের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু স্বপ্নগুলো কখন ভুলে রূপান্তরিত হয় তা না আমি জানি না আপনি, কিন্তু কেন হয়? আর সেখান থেকে উঠেই আসে কয়েকজন মানুষ, পারে কজন, যারা উঠে আসতে পারে সেরকম একজন মানুষ। তিরানের স্বত্বাধিকারী, যে নামে চেনেন, যেভাবেই চেনেন, কেউ তিশা চেনেন, কেউ আপনার বোন চেনেন, কেউ একজন সংগ্রামী নারী হিসেবে তাকে চেনেন, সেই তিশা আমাদের সাথে। তিশাপা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি শুরুটা থেকে আসতে চাইতে, তিশাপা, যে যখন তিশা একজন বউ হলো সেই সময়টা থেকে। সেই সময়টা হচ্ছে 2006। কত বছর বয়স তখন? 2006 সাল। হ্যাঁ। তো কিসে পড়েন তখন? আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট হলো। ওকে, ইন্টারমিডিয়েট কমপ্লিট হলো। তো আমার 2004-এ এসএসসি, এবং আমি আমার ফ্যামিলির ছোট মেয়ে ছিলাম, আদরের, অনেক আদরের ছিলাম, অনেক। আমার ফ্যামিলিতে কখনোই কেউ কোনোদিন আমাকে মানে চোখ গরম করে কথা বলেনি, ঠিক আছে। তো একটা সময়ের পরে একটা রিলেশন হলো আমার সাথে একজনের সাথে। তারপরে ইন্টার পরীক্ষা দিলাম। তো সে চাইনি আমি পরীক্ষাটা দেই বা আমার পড়াশোনাটা কন্টিনিউ হোক। কেন? আই ডোন্ট নো। সেই সময় আসলে এখন ইন্টার বা এসএসসির পড়ুয়া ছেলে বা মেয়ে যতটা চালাক, আমাদের সেই সময় আমরা ততটা চালাক ছিলাম না। তো তারপরেও আমি পড়াশোনা একদমই করিনি বলা যায়। যেদিন আমার ইংরেজি পরীক্ষা ছিল সেদিন আমি তার আগের দিন খুঁজে দেখি আমার বইটা, মানে বই নেই, বই কোথায় আমি জানি না, মানে পড়াশোনা করা হয়নি, মানে এরকম একটা অবস্থা। তার সাথে কথা বলতে বলতে বা সে চাইনি আমি পড়াশোনাটা। মানে বইটা কি সে লুকাইছে নাকি? না, সে লুকায়নি বইটা। আমি ওই যে মানে রিলেশন হলে যেটা হয় আর কি, আবেগ, যেটা বিশেষ করে মেয়েরা যেটাতে ধ্বংস বেশি হয়। তো এরপর তো এক্সাম দিলাম, পাসও করলাম মোটামুটি টেনে টুনে। তারপর ফ্যামিলিগতভাবে সে প্রপোজাল পাঠিয়েছে বাসায়, কিন্তু আমার ফ্যামিলি প্রথমে রাজি হয়েছে, যেহেতু রিলেশনটা ছিল, তারা জানতো, মানে অনেক পরে শুনেছে। কিন্তু খোঁজ খবর নেওয়ার পর এরা আমাকে আরও ফ্যামিলিতে বিয়ে দিবে না। আমি অনেক ট্রাই করেছি, কিন্তু তারা কোনোভাবেই দিবে না। কিন্তু একটা সময়ের পরে সে আমাকে বলল যে আমাকে ছাড়া সে আসলে মানে তার চলা অসম্ভব, তার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে আপনি না গেলে, আমি না গেলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই সময় সে তার ফ্যামিলিও দেখতো, তার বোনের ফ্যামিলিও তার মাথার উপর ছিল, আর্থিকভাবে না কিন্তু মেন্টালি সাপোর্ট, একজন গার্ডিয়ান হিসেবে সাপোর্টটা তাকে দিতে হতো। তার বড় বোনের হাজব্যান্ড মারা গিয়েছিলেন তখন। তো
তো আমি চিন্তা করলাম যে যেহেতু একটা মানুষের উপরে দুইটা ফ্যামিলি ডিপেন্ডেন্ট, সেখানে তাকে তো আমি ভালোবাসি, তাহলে আমি কি করব ওই সময়টা, মানে আমি তখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। তো যাই হোক, একটা সময়ের পর একদিন সকালবেলা সে আমাকে ফোন দেয়, তখন মেবি 9টা-10টা বাজে, ফোন দিয়ে বলো যে আজকে আমরা বিয়ে করবো। হ্যাঁ, মানে হয়তো যেদিন আমার বিয়ে সেদিন আমি জানি না আজকে আমার বিয়ে। উৎসুরি তোর বিয়ে। হ্যাঁ, এইরকম। তো যাই হোক, বাসায় সেদিন অনেক গেস্ট ছিল। আমি তারপর আমার মা টিচার, প্রাইমারি টিচার ছিলেন, আমার বাবা বিজনেস করতেন। তো আমি ওই রান্না বান্না, বাসায় গেস্টের সব কিছু ফেলে রেখে বিয়ে করতে চলে গেছি। তো যাই হোক, যেহেতু বাসায় গেস্ট, 18 বছর বয়স হয়েছিল তো? না, তখন 18 বছর বয়স হয়নি, এবং এটা নিয়ে ওর ফ্যামিলি অনেক ভয়ে ছিল। সার্টিফিকেট অরিজিন তো নাই, সার্টিফিকেটও না, যে তখন কি করবে, কারণ আমার ফ্যামিলি থেকে কেস করলে তো খবর আছে, কেস করলে খবর আছে, এবং আমার মামা যদি একটু তাদের পুরো ফ্যামিলি নাই হয়ে যাবে ওদের, এরকম অবস্থা ছিল। তো পরে জাস্ট কবুল পরে বিয়ে করলাম, বিয়ে করে আবার বাসা চলে আসতে হয়েছে। কাগজে কলমে কিছু হয়নি? কাগজে কলমে তো এতে হয়ে বাসা চলে আসছি। তো যে কাজী বিয়ে পড়িয়েছিলেন, সেই কাজী আমার বাবার নাম দেখে চিনে ফেলছে। নুরুল ইসলাম চৌধুরী আমার বাবার নাম দেখে চিনে ফেলছে। উনি কোনোভাবে আমার খালুকে বলছে, 10-15 দিন পর নিউজটা একদম সবাই জেনে গেছে। তো জেনে যাওয়ার পর আমার ফ্যামিলির একটা বিশ্বাস ছিল যে এই কাজটা আমি করবো না, এটা হয়তো বা রিউমার, সবার বিশ্বাস ছিল যে আমি এটা করবো না। তো ফ্যামিলিগত মিটিংয়ে বসলো সবাই, ভাই বোন সব বসলো। বসার পর আমাকে জিজ্ঞেস করলো যে এরকম একটা কথা শুনেছে, এটা কি সত্যি? আমি বলছি হ্যাঁ সত্যি। সাহস মেয়ের। আমি স্বীকার করি, আমি বলছি হ্যাঁ সত্যি। এবং সেই সময় আপনার সেনাবাহিনীর কারফিউ চলতেছিল ভোলাতে। তো যাই হোক, আমার মা তো ভীষণ কষ্ট পাইছে ব্যাপারটা, যে আমি স্বীকার করতেছি না। আমার মা আমাকে কখনোই কেউ কোনোদিন, মানে মা তো দূরের কথা, কেউ চোখ গরম করে কথা বলেনি আমার ফ্যামিলিতে। এই জন্য এই কাণ্ডটা হয়েছে। হ্যাঁ, আমার মা শুধু বলছে তুমি ঘর থেকে বের হয়ে যাও। যখন আমি স্বীকার করলাম, এবং স্বীকার করার পর আমার বোন বলছে তোমার কথাও বিশ্বাস করি না, তুমি যদি তাকে ভালোবাসো তাকে ফোন দিবে, মানে ওকে ফোন দিবে। তো ওকে ফোন দেওয়ার পরে ও আমতা করছিল। আমি বলছি তুমি স্বীকার, মানে ফোনে লাউড স্পিকার, তুমি স্বীকার করো, আমি অলরেডি স্বীকার করে ফেলছি যে আমরা বিয়ে করছি। এটা বলার পর সে বলছে যে হ্যাঁ আমরা বিয়ে করছি। তারপর আমার মা বলছে তুমি ঘর থেকে বের হয়ে যাও। তখন রাত মেবি 9:30-10টা বাজে। আমিও ওই এক কথা ঘর থেকে বের হয়ে গেছি। আরে প্রেম, পুরা লাইলি মজনু। বের হয়ে যাওয়ার পরে তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর সে বলতেছে যে আমি কালকে এসে তোমাকে নিব। আমি বলছি রাতে আমি কোথায় থাকবো, আমি তো ঘর থেকে বের হয়ে গেছি, তুমি যদি আজকে না আসো আমি কালকে আর যাবো না। দেন সে আসলো। আসার পরে সে আমাকে নিয়ে তার একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল, তারপর তার বোনের বাসায় নিল, কিন্তু সে ছিল না। তখন না আমার বাসায় সবাই কনফিউজ যে আসলেই কি আমার বিয়েটা হয়েছে কিনা। তো আমার বোন আমাকে ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলতেছে ও কোথায়, আমি বলছি ও পাশেই আছে, কিন্তু আসলে আমার পাশে নাই। আমি ওর বোনের বাসায়, ও ওদের বাসায়। দেন আপু বলছে আমার সাথে কথা বলতেছে। সেই সময় মানুষ তো চালাক ছিল না, বাট আমরা অনেক চালাক ছিলাম। আমি তাকে একটা ফোন দিয়ে বললাম যে আপু বলতেছে যে তুমি কোথায়, আমি বলছি তুমি আমার পাশে আছো, সো আমি একটু কনফারেন্সে দিচ্ছি, তুমি কথা বলবা। আমরা তুমি পাশেই আছো। আপু বোঝে নাই, তাকে কনফারেন্সে কথা বলে দিচ্ছি। তারপর তো যাই হোক, এরপর তো ওর বাসায় নিয়ে গেলো 2 দিন পর। 2 দিন পর ওর বাসায় নিয়ে যাওয়ার পর 3 দিন পর সবাই মোটামুটি জানলো যে না আসলে আমাদের বিয়ে শাদী হয়েছে, আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ। ওকে, ভালো কথা। এরপর সংসার জীবনটা শুরু হলো। শ্বশুর শাশুড়ি রিয়াকশন কি ছিল? আমার শ্বশুর ছিলেন, মানে এই মানুষটার কথা আমি বর্ণনা করতে পারবো না, একদম প্রথম থেকে বলি। সেটা হচ্ছে যে মানে আমি আমার বাবার জন্য যখন হাত তুলি, আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন, তখন দোয়াটা তার জন্য চলে আসে। উনি এত ভালো মানুষ ছিল, এবং ওনাকে আমি মাত্র 1.5 বছর পাইছি আমার শ্বশুর, মানে আমার সংসার জীবনে। এরপর উনি মারা যান। উনি খুবই ভালো মানুষ ছিল, যেটা আমি মানে কাউকে বুঝিয়ে বলতে পারবো না। তো যাওয়ার পর কিন্তু খুবই খুশি, বউ আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সব রান্না বান্না করতে পারতাম, এবং আমি যাওয়ার পরে ওদের বাসায় টোটাল সম্পূর্ণ কাজকর্ম যখন আমিই করতাম। তো তাদের খুবই পছন্দ হয়েছে আমাকে। তারা তো আগে থেকে জানতো যে আমার সাথে ওর সাথে রিলেশন, এবং ওদের বাসায় আমি আগে গিয়েছিলামও। ওর মায়ের সাথে, বোনদের সাথে আমার সাথে কথা হতো আমার বিয়ের আগে। সো ওদের ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম ছিল না। তো বিয়ের 15 দিন পরে আমার কাছে মনে হলো যে শ্বশুর বাড়িটা আসলেই মনে হয় একটা অত্যাচারের কারখানা। 15 দিনের মাঝখানে? হাউ কাম? তখনও তো হাতের মেহেদির দাগ ওঠে নাই। আমার বিয়ের পরে না, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে
4-5 দিন পরে আমি আমার হাজব্যান্ডের রুমে আমার জায়গা হয়। জায়গা এটা আমি খারাপভাবে বলবো না, মানে তারপরে আমরা যিনি একসাথে এক রুমে ছিলাম, তার আগে আমি কিন্তু আমার শাশুড়ির সাথেই ঘুমিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার পর দিন থেকেই বাসায় সব কাজকর্ম কিন্তু আমিই করতাম। সো এখানে মেহেদি দেওয়ার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওরা আমার হাতে মেহেদি দেয়নি, সো মেহেদি দাগ ওঠার প্রশ্নই ওঠে না। তো 15 দিন পর আমার কাছে কেন জানি মনে হলো যে শ্বশুরবাড়িটা আসলেই মনে হয় একটা দোজকের কারখানা। তো ভাই অবাক হচ্ছেন, এটা রিয়েলিটি, একদম সত্যি কথা আপনাকে বলছি। তো আসলে কথাগুলো যেহেতু রেকর্ড হচ্ছে, সো আমার যত ইন্টারভিউ আমি এই পর্যন্ত দিয়েছি বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন পত্রপত্রিকায়, আমি কখনোই কোনো জায়গাতে আমার উপরে কী কী টর্চার হয়েছিল কখনোই আমি কোথাও প্রকাশ করিনি। কেন প্রকাশ করিনি? কারণ এগুলো কিন্তু রেকর্ডেড থাকবে আজীবন। আমি কখনোই চাই না, আমার বাচ্চারা অনেক ম্যাচিউরড, আমার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আমি কখনোই, ওরা এখন অনেক ছোট, ওরা নিজের চোখে অনেক কিছু দেখেছে, কিন্তু আমি কখনোই চাই না ইন ফিউচারে ওরা ইউটিউব সার্চ দিয়ে বা আমার পেজ সার্চ দিয়ে বা কোনো সামাজিক যোগাযোগের মাধ্যম সার্চ দিয়ে ওরা তখন এই বিষয়গুলি ফিল করুক। বাট দোষটা তো এখানে কোনোটাতেই আপনি না, আপনি একটা ভিকটিম। থাক, চলবে। হ্যাঁ, মানে যেখানটায় আপনার উপরে শারীরিক অত্যাচার হচ্ছে সেটা লুকানোর কিছু তো না। আমি লুকাচ্ছি না, লুকাচ্ছি কেন লুকাচ্ছি? আমার যখন ডিভোর্স হয়, আমি একটু শেষের দিকে চলে আসি, আমার যখন ডিভোর্স যখন হয় তখন আমাকে অনেকেই প্রশ্ন করেছিল তুমি কেন কোনো অ্যাকশন নেওনি। সাধারণত যেটা মেয়েরা করে, মামলা করে, অনেক কিছু করে এবং সব রকম ডকুমেন্টস আমার কাছে ছিল, কিন্তু আমি এটা করিনি। কেন করিনি? কারণ আমার একটা ছেলে একটা মেয়ে। আমি যখন তার বিরুদ্ধে মামলা করতাম তখন মামলা করতে গেলে সব রকম ডকুমেন্টস আমার ছিল, অবশ্যই তার জেল হতো। আমি কখনোই চাইনি আমার বাচ্চাদেরকে দেখে কেউ আঙ্গুল তুলে বলুক যে ওর বাবা জেল খাটছে, ওর বাবা এই টর্চার করেছে। আমি আমার বাচ্চাদের জন্য চিন্তা করে আমি অনেক কিছু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন একটা সম্পর্কে থাকি তখন সেই সম্পর্কটাকে আমরা অনেক বেশি রেসপেক্ট করি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু যখন সেই সম্পর্কটা কোনো না কোনো কারণে সেখান থেকে আমরা বেরিয়ে আসি, যখন একটা মানুষ আমাদের প্রাক্তন হয়ে যায় তখন আমরা করি কি, তার সব দোষগুলো বের করি, তাকে সমাজের কাছে খারাপ করি। কিন্তু আমি এটার বিরুদ্ধে। কেন বিরুদ্ধে? কারণ একটা সময় তাকে আমি ভালোবাসছি, সো তাকে যদি এখন তার সম্পর্কে কথাগুলো যদি আমি বলি, তার মুখ দেখানোর কোনো অপশন থাকবে না। আর একটা সময় তাকে তো আমি ভালোবেসেছি, সো আমি ওই সময়টাকে সম্মান রেখে তাকে এই সম্মানটুকু দিতে চাই। ওকে, জি বলুন। তারপরে 15 দিন ওইটুকু কি বলা যায়? 15 দিনের মাঝে কেন হইল? আমি কিছু বলবো, সেটা কেন বলবো, সেটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে আমার উপরে সর্বনিম্ন যে টর্চারটা ছিল সেটা হচ্ছে আমাকে ওয়াশরুম ইউজ করতে দিত না। হ্যাঁ, ওয়াশরুম ইউজ করতে দিত না। ওয়াশরুম? আর ইউ কিডিং? নো, আই এম নট কিডিং, ইটস রিয়েলিটি। এবং এটা সত্যি কথা, যেটা আমার জীবনে ঘটে গেছে, যেটা আপনি আমার এলাকায় গেলে বা সেখানে গেলে আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই আপনাকে এটা দিতে বাধ্য। কেন? আমি জানি না কেন। সামাজিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, সব ধরনের টর্চার ওরা আমার উপর করেছে, কিন্তু সবচেয়ে মানে ছোট টর্চার ছিল সেটা হচ্ছে আমাকে ওয়াশরুম ইউজ করতে দিত না। আমরা যতটুকু জানি যে একটা মেয়ে যখন একটা সংসার যখন বউ হয়ে যায় তখন সেই মেয়েটাকে সম্মান দেওয়ার দায়িত্ব কিন্তু শ্বশুরবাড়ির মানুষগুলোর, বিশেষ করে তার হাজব্যান্ডের। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই আমার বিয়ে হওয়ার পরে তাদের যে ওয়াশরুম যেটা আমরা ইউজ করতাম, এবং আমি যাওয়ার পরে আমি বলেছিলাম যে আমার পক্ষে বাহিরে যাওয়া পসিবল না। বাহিরে বলতে ওদের পুকুর ছিল, বাহিরে গোসলখানা ছিল, ঘরের বাসার মধ্যেও ছিল। তো বাসার মধ্যে যেটা আমি ইউজ করতাম, আমি ইউজ করার কদিন পরে ওর মা সেটাতে, মানে আমার শাশুড়ি সাথে লক করে দেয়। সে বলছে সে আমাকে এটা ইউজ করতে দিবে না। তার বোনরা আমাকে বলেছে তুমি বাইরে পুকুরে যে তুমি গোসল করবা, ওইখানে তুমি চেঞ্জ করবা। তো একটা মানুষের সংসারে যখন থাকে না কিছু, তখন মানুষটা ট্রাই করে সেটাকে মানে বউয়ের সম্মান দেওয়ার জন্য যে কিভাবে তাকে সেফলি রাখা যায়, কিন্তু ওদের সেই সেফ জোন থাকার পরেও ওরা আমাকে সেফ জোন থেকে বের করে দিয়েছে। আর একটা কথা আমরা জানি যে একটা মেয়ের যখন বিয়ে হয় ম্যাক্সিমাম শ্বশুরবাড়িতে কিন্তু মেয়েদের উপর অনেক রকম টর্চার করা হয়, এটা আমরা জানি, সবাই কম বেশি টর্চার করা হয়। কিন্তু আপনার শ্বশুরবাড়িতে একটা মেয়ে তখনই ভালো থাকে যখন তার হাজব্যান্ডের হাতটা তার মাথার উপর থাকে। দেখেন, শ্বশুরবাড়িতে শাশুড়ি টর্চার করবে, শ্বশুর টর্চার করবে, ননদরা টর্চার করবে, কিন্তু দিন শেষে হাজব্যান্ড যদি তার সাথে একটু ভালো করে কথা বলে বা তাকে যদি একটু সাপোর্ট দেয়, একটা মেয়ের জন্য এটা অনেক কিছু। আমি সেই সাপোর্টটা তার কাছ থেকে পাইনি। ইভেন সে কখনো কোনোদিন প্রতিবাদও করেনি যে আমার ওয়াইফ
কেন সে বাইরে যেয়ে গোসল করবে, বা কেন তাকে বাইরে পাঠানো হবে, বা কেন সে যাবে সেখানে, যেহেতু আমার ঘরে সেরকম ব্যবস্থা আছে। আমার 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 সব কিছু দেখার দায়িত্ব তো তার। হ্যাঁ, সে এটা কখনো প্রতিবাদ করেনি। হি নেভার স্পোক। নো, সে কখনোই করেনি। এবং বছরখানেক পর আমার ফ্যামিলি মেনে নেয় আমাকে, বছরখানেক পর মেনে নেওয়ার পরেও আমার 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 শ্বশুরবাড়ির ওখান থেকে আপনার অনেকে অনেক কথা আমার বাসায় যে বলতো, যে আপনার মেয়ের উপরে এই টর্চার হচ্ছে, এই হচ্ছে। আমার মা আমাকে মাঝে মধ্যে 1 বছর পর আমার বোনরা ফোন দিত, এটা শুনেছি। আমি বলছি না, মিথ্যা কথা, যারা বলতেছে এরা রিউমার ছড়াচ্ছে, এটা মিথ্যা কথা, এরকম কিছু না। তো বছর দেড়েক পর আমি যখন অসুস্থ হয়ে যাই, তখন আমার মা একদিন আমাকে দেখতে আসার পরে আমার মা আমাকে বলতেছে, তুমি যে ড্রেসটা পরছো আমার বাসায় কাজের মেয়ে ড্রেসটা পরে না। আমি বলছি, মা প্রচুর গরম পড়তেছে তো এই জন্য বলছি। আমি বলছি যে গরমে মানুষ পাতলা কাপড় পরে, এরকম নোংরা কাপড় পরে না। তো যাই হোক, এই তো মার মনে তখন লাগে এটা কেমন? আমার মা, আমার ফ্যামিলি বা আমার এটা সবাই তখনও চেয়েছে আমি তখনও চলে আসি, তখনও চেয়েছে আমি চলে আসি সেখান থেকে। তো এবং আমাকে তার ফ্যামিলির যে আমার শ্বশুরবাড়ির, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি, দাদা শ্বশুরবাড়ির মানুষগুলো আমাকে ভীষণ ভালোবাসতো। আমি যেটা বুঝে বলতে পারবো না, স্টিল নাও তাদের সাথে আমার সাথে যোগাযোগ আছে। তারা আমাকে এখন পর্যন্ত খোঁজ খবর নেয়, হয়তো বা এই শোটা দেখার পর তারা আমাকে কনগ্রাচুলেশন বলবে, আমি জানি সেটা, কারণ বিগত দিনে তাই হয়েছে। তো আমার দাদা শ্বশুরবাড়ি, নানা শ্বশুরবাড়ির মানুষগুলো ভীষণ ভালো। এরা যে সাপোর্ট, এরা মেন্টালি আমাকে সাপোর্ট দিচ্ছে। সাপোর্টটা কীরকম, আমার শাশুড়ি কোনো টর্চার আমার উপর করতেছে বা ওর বোনরা কোনো কথা বলেছে, তাদের কান পর্যন্তটা গিয়েছে, ওনারা দেখা গেলো আমাকে বলতো যে তুমি করো, তুমি মানে চুপচাপ থাকো, কি করবা। আমি তখন চুপ, আমি কখনোই কোনো কথা বলতাম না। ঝামেলাটা তাহলে কোথায় বলেন তো বোন? ঝামেলাটা কোথায়, এই যে মানে মনে হলো যে আপনার জামাই আপনার সাথে নাই। এই প্রশ্নটা, ঝামেলাটা কোথায়, কেন আমার উপর টর্চার হচ্ছে, এই প্রশ্নটার উত্তরটা আমি এখনো খুঁজে বেড়াচ্ছি, আমি পাচ্ছি না। আপনি রান্না বাড়া করছেন, ঘর গৃহস্থালি করছেন, দেখভাল করছেন, এভরিথিং, উচ্চ বংশের মানুষ, শিক্ষিত, সুন্দর। আমি সকালবেলা 8টার মধ্যে ওনারা নাস্তা চাইতো, আমি 8টার মধ্যেই নাস্তাটা রেডি করে আমি টেবিলে রাখতাম। আমার শ্বশুর এক ধরনের খাবার খেত, শাশুড়ি এক ধরনের খাবার খেত। আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম সময়, হাজব্যান্ড না, এক্স হাজব্যান্ড, সে ম্যাক্সিমাম সময়ই সকালবেলা না খেয়ে বের হয়ে যেত। কিন্তু তার জন্য আমি বিভিন্ন রকম খাবার রেডি করে রাখতাম, যে কিছু একটা সে খেয়ে যাক, কিছু একটা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টর্চার যদি আপনি শুনতে চান, আমার মনে হয় না এরকম এটা হয়। একদিন আমি দুপুরবেলা রান্না করেছি, রান্নাটা আপনার তখন 2টার মধ্যে তাদের টেবিলে খাবার দিতে হবে। আমার টাইমটা মনে আছে, 1:09 আমার হাজব্যান্ড বাসায় বাজার পাঠিয়েছে মুরগি। তো সেটা প্রসেস করে রান্না করতে অবশ্যই একটু সময় লাগে। 2টা ক্রস হয়ে গিয়েছিল, 2:09 বেজে গিয়েছিল, মানে আমি 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করেছি। আমার শাশুড়ি একদম পুরো মানে মুরগির ইয়েটা সহ, পাতিলটা সহ পুকুরে ফেলে দিচ্ছে, সে খাবে না। এটা রিয়েলি? প্রমাণ চাই আপনার? রিয়েলি? আপনার প্রমাণ চাই? হ্যাঁ, আমি আপনাকে প্রমাণ দিব। এটা ইম্পসিবল। 9 মিনিট লেট হইছে, আচ্ছা, আমি ট্রেনও ছাড়ে না। শো শেষ করে আমি আপনাকে আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলাই দিব, তখন আপনি দেখেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখন আমি অনেক অসুস্থ ছিলাম, ফিজিক্যালি অসুস্থ ছিলাম। তারপরে ও যখন আসলো বাইরে থেকে, আসার পরে এরপরে ভাজি ছিল, ভাজি ডালটা উঠছিল, এটাতে ভাত খাওয়া হয়েছে। পরে আপনার ও বাসায় এসে যখন দেখলো যে খাবার টেবিলে মাছ মাংস কিছু নেই, শুধু ভাজি ডাল এইসব, তখন ও বললো যে কী ব্যাপার। আমি বলছি আমি রান্না করেছিলাম কিন্তু ওটা নাই, খাবারের উপযোগী। আমি তখন ওকে বলি নাই যে আসলে আমার শাশুড়ি এই কাজটা করেছে। পরে তো ও বললো যে আব্বু আম্মু বয়স্ক মানুষ, তুমি কেন রান্না করো না। আমি বলছি আমার শরীর ভালো নাই জন্য আমি রান্না করিনি, আমি ওর মানে শাশুড়ির কথাটা বলিনি। দেন সন্ধ্যার পরে ও যখন বাসায়, ও আমার উপর রাখছিল যে আমি কেন রান্না করিনি। আমার মামি শাশুড়ি এসে ওকে বলছে যে ও রান্না করছে, তোর মা খাবার ফেলে দিচ্ছে, 9 মিনিট লেট হয়েছে এই জন্য। ও আমাকে দুপুরবেলা অনেক বকাঝকা করছে আমি কেন রান্না করিনি, ওর বাবা মা বয়স্ক মানুষ, শুধু ভাজি ডাল দিয়ে কীভাবে ভাত খায়। কিন্তু সন্ধ্যায় যখন ও শুনলো যে আমি রান্না করেছি, 9 মিনিট লেট হওয়াতে ওর মা ফেলে দিচ্ছে, তখন ও আমাকে কিছু বলে নাই, সরিও বলে নাই, কিন্তু আমি ওর এক্সপ্রেশনে আমার কাছে মনে হচ্ছে সে অনুতপ্ত, সে আমাকে বকাঝকা করেছে। আমার মনে হচ্ছে লাট সাহেবের বেটিটা কে, মানে তার 9 মিনিট খাবার আসতে লেট হয়েছে, সে কোন নবাবজাদি? এটাই সত্যি, এটা আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। যাই হোক, ওদিকে আমরা না যাই। তো
এরপরে আমাকে আমি আমি বাইরেই চেঞ্জ করতাম, বাইরে চেঞ্জ করতাম বা 2-3 দিন বাইরে চেঞ্জ করার পর দেখা গেল যে ওদের বাসাটা একটু সাইডে ছিল, আমরা যেমন সদরে থাকতাম তো ওদের বাসাটা একদম সাইডে ছিল। দেন হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশেই ছিল আমার মামা শ্বশুর, ওইখানকার কাউন্সিলর ছিলেন, আমাকে খুব ভালো জানতেন, খুব খুব, ইভেন মামিরাও। তো একদিন সকালবেলা আপনার মেবি 10টা-11টা এরকম বাজে, আমি গোসল করে চিন্তা করলাম যে এখন বাইরে অনেক লোকজন চেঞ্জ করব, যেটা আমি অভ্যস্ত না, কখনোই এইভাবে আমি চেঞ্জ করিনি। তো আমি কিচেনে এসে মানে আমার শ্বশুরের কিচেনে এসে আমি চেঞ্জ করছিলাম। আমার শাশুড়ি আমার সাথে খুবই মিসবিহেভ করে, তখন আমাকে ঘর থেকে বের করে দেয়। দেওয়ার পরে আমার মামা শ্বশুর বলতেছে যে আমার মামা শ্বশুরকে বলতেছে যে আমার শাশুড়ির নাম ছিল বকুল, যে বকুল আপা মেয়েটার উপর এত টর্চার করতেছে। আমার মামার কথা বলছিল যে চৌধুরী সাহেব যদি আমাকে ডেকে যদি জিজ্ঞেস করে যে আমার ভাগ্নিটার দোষটা কোথায়, আমার ভাগ্নির উপর টর্চারগুলো কেন হতো, তখন আমি তাকে কি উত্তর দিব? তো পরে মামিকে বলছে তুমি বউকে বলো যে আমি আজকের মধ্যে আমি আমার এখানে বউকে সব ঠিক করে দিচ্ছি, ও যেন এখানে এসে চেঞ্জ করে, ও কোন ফ্যামিলির মেয়ে, তা এই মেয়েটার উপর কি টর্চারগুলো করার মানেটা কি? পরদিন থেকে যে মামা যেখানে আমাকে মানে ওয়াশরুম না ঠিক জাস্ট চেঞ্জ করার জন্য একটা উপযুক্ত জায়গা ঠিক করে দেন, এবং তখন থেকে আমি ওইখানে চেঞ্জ করি। তো এই আর কি, এইভাবেই চলছিল অনেক দিন। আমি আমার বিয়ের 6 মাস পর আমি কেন জানি টের পাই যে যে মানুষটার জন্য ফ্যামিলির মতো চলে আসছি, ফ্যামিলির মানুষগুলোকে কষ্ট দিয়ে, সেই মানুষটা আমার মধ্যে নাই। বিয়ের 6 মাস পর টের পাওয়ার পরে সে অনেক রাত করে বাসায় আসতো, তারপরে সে মাঝে মধ্যে আমাকে বাসায় পাঠিয়ে দিত, তার একা থাকা দরকার, সে একটু একা থাকতে চায়, তখন বুঝতাম না। তো তখন আমার কাছে মনে হতো যে সে চায় যে আমি আমার বাবার বাসায় 2 একদিন যে বেড়ায় আসি, আমার ভালো লাগবে, কিন্তু আসলে বিষয়টা অন্যদিকে ছিল, সে নিজেকে একা রাখতে চাইতো। আর একটা বিষয় ছিল যে আমি যখন বাসায় থাকতাম তখন ওর বাসায় আসতে আসতে রাত 12টা, 1টা, 2টাও বাজতো। আমি যখন আমাদের বাসায় থাকতাম, আমি আমার বাবার বাড়িতে, তখন রাত 10টা, 11টার মধ্যে সে বাসায় চলে আসতো। এই জিনিসটা আমার কাছে তখন খটকা লাগেনি, কিন্তু একটা সময়ের পর ব্যাপারটা আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, কারণ সে আমার কাছ থেকে নিজেকে লুকাতে চায়, এই জন্য সে কাজগুলো করতো। তো বিয়ে 6 মাস পরে বিভিন্ন ইয়াতে আমার কাছে মনে হলো যে মানুষটা আর আমার নাই, সেদিকে আমরা না যাই। তো এরপর ডিসিশন নিলাম যে ওয়াজ হি এনি রিলেশনশিপ, মেবি ওদিকে না যাই। তো আমি তখন চিন্তা করলাম যে বাচ্চা কাচ্চা হলে মনে সব ঠিক হয়ে যাবে, শাশুড়ি হয়তো ঠিক হয়ে যাবে, ও হয়তো ঠিক হয়ে যাবে, কারণ বাচ্চা কাচ্চার মায়াটাই তো অন্যরকম। আমার মামি শাশুড়িরাও বলতেন যে তুমি ই করো। তো তারপর পরই আমি কনসেপ্ট করি। দেন আমার ছেলে হয়। ছেলে হওয়ার পর আমি চিন্তা করলাম যে যেই উদ্দেশ্যে আমার বাচ্চাটা নেয়া, এটা আমি আসলে ভুল ছিলাম। এতে করে যতটুকু আমি সংসার সম্পর্কে বুঝতে পারছি এর আগে, যতটুকু সময় পেতাম, এখন সেই সময়টা আমি আর পাচ্ছি না। এখন সে আমার কাছ থেকে ডে বাই ডে আরও দূরে সরে যাচ্ছে। তো যাই হোক, ছেলে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছিল। এরপরে অ্যাক্সিডেন্টলি আমি আবার কনসেপ্ট করি। আমি জানতাম না, কিন্তু যখন কিনা কনসেপ্ট, তখন সে বাচ্চাটা সে রাখতে চায়নি। তো আমার কথা হচ্ছে যে কেন আমি রাখবো না, আমার বাচ্চারা তো মানে ওর তো মানে ওকে তো ই করার কোনো রাইটস আমাদের নাই। আর আগের বাচ্চা মানে যদি আমার বাচ্চা ঠিকঠাক মতো যদি দুনিয়াতে আসে, তাহলে ওদের বয়সের গ্যাপ হবে 2 বছর 2 মাস, এটা কোনো ব্যাপার না। সে রাখবে না, সে এমনও হয়েছে আমি ডাক্তারের মাধ্যমে তাকে বলানোর ট্রাই করেছি যে বাচ্চা নষ্ট করলে পরবর্তীতে আমি আর কখনো কোনোদিন মা হব না। ডাক্তারও তাকে মিথ্যা কথা বলেছে সেই সময়, সে তাতেও না, সে বাচ্চা কোনোভাবেই রাখবে না, যদি বাচ্চা আমি রাখি সে আমাকে ডিভোর্স দিবে। আমি বলছি ওকে ফাইন, এই সংসারটা আমি চাই না, বাচ্চা রাখলে যদি তুমি আমাকে ডিভোর্স দাও, এটাও আমি চাই না। ইভেন সে আমাকে আমার মামি শাশুড়ি সহ বিভিন্ন ক্লিনিকে পাঠাইছে বাচ্চাকে অপারেশন করানোর জন্য। মামি আর আমি মিথ্যে কথা বলে এসছে, আজকে হবে না, কালকে হবে না, মানে এই সে মামি আমাকে খুব হেল্প করছে, ওর মামি, আমার মামি না, ওর মামি। এই সে করে তারপর সে একটা সময়ের পর আমাকে আমাদের বাসায় পাঠিয়ে দেয় যে সে আমাকে আর ই করবে না, এবং সেটাই ছিল আমার শ্বশুরবাড়ি থেকে আমার শেষ আশা। এরপর মাঝে মধ্যে আমি যেতাম, কেন যেতাম সেটা হচ্ছে যে ধরেন 2-3 মাস পরে যে ফ্রিজ পরিষ্কার করে দিয়ে আসতাম, এই সেই বিভিন্ন কাজের জন্য যাওয়া হতো আমার। কিন্তু এরপরে আমার শ্বশুরবাড়িতে ওরাও আমাকে আর নেয়নি। ও মাঝে মধ্যে আসতো আমাদের বাসায়, 2-3 দিন পর পর আমাদের বাসায় আসতো, একদিন থেকে চলে যেত আবার। এই তো আমার আমার মেয়েটা যখন হয়, আমার মেয়েটা হওয়ার প্রথম 3.5 মাস ওকে টাচও করে নেই। হ্যাঁ, টাচও করে নেই আমার মেয়েকে।
মানে বাবা সন্তানকে কোলে নিচ্ছে না, সে টাচ করে নাই। দ্যাটস ইম্পসিবল। ইটস পসিবল। আপনি না উল্টাপাল্টা বলতেছেন। আমি একদম উল্টাপাল্টা বলছি না, এটা আমার লাইফ। এবং সে যখন আমার মেয়ে বাচ্চা তো কান্না করে যখন ক্ষুধা পায়। হ্যাঁ, আমার প্রথম বেবিটা তো ছোট, তো যখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ও একদিন কান্না করতেছে, তো আমার হাজব্যান্ড বাইরে যাবে, তখন আমি আমার মায়ের বাসায় বাইরে যাবে ও, তো আমি ওকে নাস্তা টেবিলে দিয়ে ও কান্না করলো, পরে উঠে আসলাম। উঠে আসার পর আমাকে বলতে, সে খুব বকাঝকা করতেছে আমাকে। তখন আমার ভাইয়া ছিল আমার বাসায়, আমার একটাই ভাই, তো সে আমাকে বকাঝকা করতেছে। আমার ভাইয়া পাশের রুম থেকে শুনতেছে, বলতেছে কান্না করলে কান্না করুক, তুমি এখানে আসো আগে। তো আমি তো মা, আমি তো ফেলতে পারি না আমার বাচ্চাকে। আর আমি দেখতে কালো, আমার বাচ্চা দুইটা মাশাআল্লাহ অনেক 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 কিউট। আমার বাচ্চাদেরকে আমি যদি কোনো রিক্সায় উঠতাম বা কোথাও যদি যেতাম, সবাই শুধু বলতো যে আপু আপনি ভাড়া দেন, আমি বাচ্চাটাকে একটু কোলে নিই। মাশাআল্লাহ এত কিউট আমার দুইটা বাচ্চা, মানে আল্লাহ মনে দুইটা রহমত দিছে আমার বাসায়। আপনি ছবিতে মনে হয় দেখেছেন দুইটা রহমত। তো আমার ভাইয়া তখন ওকে বলল যে তুমি তো ও দুনিয়াতে আসার আগে অনেক কিছু করেছো আমার বোনের এর সাথে, তো ক্লিনিকও ঠিকমতো যাও নাই, জাস্ট ওই একদিন ফর্মালিটি মেনটেন করার জন্য দিনের মধ্যে একবার দেখে আসতো, যদিও সে ছেলের সময় ছিল না। তো ও যখন বড় হবে না, রাহা তখন ওর নাম ছিল, মানে ওর আসল নামে ভাইয়া রায়দা নামে বলতো, যে রায়দা যখন বড় হবে আমি তখন ওকে বলে দিব যে ওর বাবা ওকে ভালোবাসতো না। কোনো বাপ তার সন্তানকে কোলে নেয় না, আমি সম্ভবত 4 মাস যখন আমার মেয়ের বয়স, আমরা সবাই জানি, আমরা যারা বাঙালি সবাই জানি যে একটা বাচ্চার প্রথম বলি থাকে বু, দাদুকে ডাকে, এটা আমরা সবাই জানি না। তো অনেক বাচ্চারা, ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু মাকে ডাকে, মা আম্মু এরকম ডাকে। আমার মেয়ের প্রথম ইয়েই ছিল আব্বা, সে তার বাবাকে, আমি জানি না, ইভেন সেই সময় ভিডিও ওর আমার এখন পর্যন্ত আছে। ওর প্রথম মুখের শব্দই ছিল আব্বা, সে মানে আব্বা আব্বা বলে মুখে ফেনা তুলে ফেলতো। তো যখন কিনা ও আসতাম বলতাম দেখো দেখো তোমাকে কি সুন্দর করে ডাকা, খুবই সুন্দর ছিল, একদম সাদা, মানে খুবই হেলদি ছিল, সব মিলে অনেক অনেক সুন্দর ছিল। আমার নিজের বাচ্চা বলে বলছি না, মাশাআল্লাহ অনেক কিছু কিউট ছিল। তো আমি বলি দেখো তোমাকে ডাকে, মেয়ে তো তোমাকেই প্রথমে ডাকতেছে। ও তো 2-3 দিন পর আসতো। তো 4 মাস বয়সের পর থেকে সে তার মেয়েকে একটু একটু করে কোলে নেওয়া শুরু করলো। আর এতদিন কোলে নেয় নাই, জিজ্ঞেস করেন নাই যে কেন টাচও করেনি? না, সে টাচও করেনি। জিজ্ঞেস করছিলেন যে কেন নেও না? সে চায় না এই বাচ্চাকে, সে তো এই বাচ্চা নানার জন্য আমাকে ডিভোর্স দিবে বলছে, সে চায় নাই, সো এই জন্য সে টাচ করেনি, হয়তো বা আমি জানি না ঠিক তার মনের মধ্যে তখন কি চলছিল। আপনি আসলে জানেন যে আপনার কেন ডিভোর্স হয়েছে? সরি, মানে আপনার কেন ডিভোর্স হয়েছে আপনি জানেন? আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে এই লোকটার আপনার প্রতি অভিযোগটা কোথায়, মানে আপনার কোন ডেফিসিয়েন্সিতে। এই লোকটার প্রতি আমার কোনো অভিযোগ না, আমার অভিযোগ না, আপনার প্রতি তার তো অভিযোগ থাকতে হবে যে আমি অনেকবার প্রশ্ন করেছিলাম যে তুমি কেন আমাকে ইগনোর করছো। রাইট, হ্যাঁ, মানে আমি কারোর জন্য সেটা বলার কোনো অপশন তোমার নাই, কারণ তুমি 3.5 বছর ধরে আমার পিছনে ঘুরছো, দেন তুমি আমার ফোন নাম্বার কালেক্ট করেছো, দেন তুমি আমাকে বলার ট্রাই করছো, 6 মাস ফ্রেন্ডশিপ ছিল, দেন আমাদের রিলেশন ফ্যামিলির মতো যে সেটা বলার কোনো অপশনই নেই। তুমি আমাকে দেখে শুনে বিয়ে করছো, বাচ্চা একটা মেয়েকে তুমি পছন্দ করছো যে কিনা তখন স্কুলে পড়তো, তো কালো রং বলা তো অপশন নেই। তাহলে তুমি কেন আমাকে ইগনোর করতেছো? আমি কোন জায়গা থেকে আনফিট আমাকে বলো, আমার সমস্যা, আমি সেই সমস্যাগুলোকে সমাধান করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার শাশুড়িকে অনেকবার প্রশ্ন করছি, আমার নিজের সরাসরি প্রশ্ন করতাম যে মা আমার যদি কোনো ভুল থাকে আপনি আমাকে ভুলটা ধরাইয়া দেন, যে তোমাকে আমি এইভাবে চাই, আমি ঠিক সেভাবেই আপনার সামনে আসবো, সেভাবেই সেই কাজগুলো সেভাবেই করবো, আমাকে ভুলটা উনি কখনই কোনো আদৌ পর্যন্ত উনি কখনো কোনো ভুল আমাকে ধরাই দিতে পারেনি। ইভেন আমি আমার মেজর ননদের হাজব্যান্ডকেও বলছি যে ভাই আপনি শুধু হয়তো আমাকে বলছেন, আপনি একটু জিজ্ঞেস করেন যে কেন উনি আমাকে এটা করতেছে। ইভেন আমার খালা, আমার সেজ খালা, সে নিজেও ফোনে তাকে জিজ্ঞেস করছে যে আমার মেয়েটার সমস্যাটা কোথায়, আপনি যদি বলতেন। ভুল হইতেই পারে, ও বাচ্চা মানুষ, ভুল হইতেই পারে। বলছে ওর কোনো ভুল নেই, ও আপনাকে ঠিকমতো খাবার দেয়, ঠিকমতো বলছে খাবার দেয়, আপনার সাথে কখনো কোনদিন বেয়াদবি করছে না, বেয়াদবি কখনো কোনদিন আপনাকে গালাগালি করছে আপনি যখন ওকে বকাবকি করতেন না, কোনদিন করেন, তর্ক করছে, তর্ক করে নেই। তাহলে আপনার খাবার কি টেস্টি হয় না? না, ওর খাবার টেস্টি হয়। তাহলে সমস্যাটা কোথায়? না, কোনো সমস্যা নেই, এটা ফ্যামিলিতে হয়। মানে এইরকম করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যখন কিনা সে আমাদের বাসায় দাওয়াত খেতে আসতো, দাওয়াত খেয়ে সে দুপুরবেলা আমার বাসায় কাজের মেয়েদের সাথে সে আমাকে না গসিপ করতো। মানসিক ভারসাম্যহীন। আমার হাজবেন্ডের একটা পজিটিভ দিক আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যখন কিনা তার এই টর্চারগুলি মাত্রাতিরিক্ত, মানে সহ্যের মধ্যে এখন আর কোনোভাবেই যাচ্ছিল না,
তখন সে আমিও জানতাম না ব্যাপারটা, কারণ ও প্রায় হয়তো কি ও তো শোরুম ছিল, ও এখান থেকে এসে সন্ধ্যার পরে ওকে আশেপাশে মানুষ বলতো যে বউর উপর এরকম চর্চা চলতেছে, এরকম উল্টাপাল্টা বকাঝকা করে, তো ও বলতেছে যে একটা মানুষকে একা একা বকাবকি করতে পারে। তো মাঝে মধ্যে ওর সন্ধ্যার পরে বাসার পাশে এসে দাঁড়িয়ে থাকতো, যে ঝগড়া করে কিনা দুই যে মানে আসলে আমি কিছু বলি কিনা। জি, ও জি। দেখতো যে আমি কখনোই ওর মাকে কখনো একটা উচ্চবাচ্য, আমি আসলে কিন্তু সত্যিই করতাম না, সত্যি আমার ভয় লাগতো, আমি সত্যিই করতাম যে তর্ক করব, মানে ভয়টা লাগতো কোথায়, যে তর্ক করব, তর্ক করা মানে হচ্ছে আমি হেরে যাওয়া, মানে হচ্ছে এখন যদি কেউ বলে যে শাশুড়ি টর্চার করে এটা রাইট, বাট একদিন যদি আমি তর্ক করি তখন উনি ওই একদিনটাকে ইস্যু করবে যে ও তো তর্ক করে মুখে মুখে, ও তো এই খারাপ গুণটা আছে, তাহলে আমার একটা খারাপ গুণ বের হয়ে গেল, আমি এইটাকে খুব ভয় পেতাম খুব। ওকে, আপনার এই জায়গাটা আমি বুঝলাম, তাহলে এটার ফাইনাল ডেস্টিনেশনটা কেন আসলো? ও যেটা বলছিলাম, ও করছে কি, মানে ও একদিন একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলছিল ওর মায়ের ব্যাপারে, যে একটা মানুষ এই করতেছে আরেকটা মানুষের উপরে, মানে টর্চারগুলো এরকম এরকম বলার পর উনি বলছে যে এটা উনি সাইকো, আচ্ছা, উনি সাইকো। সো ও বলার পরে মানে অনেক, আপনি তাহলে ডিভোর্সের ডিসিশনটা কখন নিলেন? সেটা অনেক পরে, সেটা ফ্যামিলিগত কোনো কারণে ছিল না। ওকে, তো এরপরে দেখা গেল 2011 সালে আমি যখন দেখলাম যে আসলে সংসারে আমার কোনো ভিত নেই, হ্যাঁ কোনো ভিত নেই, এটা হচ্ছে আমার মেয়ের জন্মের আগে আমার কোনো ভিত নেই। আমি তো আপনার অনার্সে সেই সময় অ্যাকাউন্টিং সাবজেক্ট পাওয়া কিন্তু খুব টাফ ছিল, আল্লাহর রহমতে আমি তখন অ্যাকাউন্টিং সাবজেক্ট পাই, কিন্তু আমি অনার্স 1 বছর করে আমি আর করতে পারিনি, কারণ ওরা আমাকে পড়াশোনা করার সুযোগটা দেয়নি। তো 11 সালে এসে আমার কাছে মনে হলো যে আমি তো অনেকগুলো বছর ট্রাই করলাম, সো এই সময়ে যেহেতু আমার উপর এই টর্চার চলতেছে বা এইগুলো হচ্ছে, একটা সময়ের পর আমাকে যদি বের করে তখন আমি কোথায় যাব, তখন যদি আমার মা যদি না থাকে সঠিক, আমি তখন কি করবো, তাহলে আমার পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত। তো ওকে যখন বলার পর ও বলছে কি বলো এই বয়সে এসে পড়াশোনা করবা, এটা কোনো কথা না, না এখন পড়াশোনা করা যাবে না, তখন আমি খরচ দিতে পারবো না। তখন আমি হ্যান্ডিক্রাফটের বিজনেস শুরু করি। আচ্ছা, হাতের কাজ হ্যান্ডিক্রাফট, এবং কখন করতাম যখন কিনা ও থাকতো না, ওই যে ও সন্ধ্যার পরে তো আমার কোনো কাজ থাকতো না, তো ওই সময়টা আমি একটু পড়াশোনাও করতাম, আর হচ্ছে আপনার মানে লুকিয়ে লুকিয়ে বই কিনলাম আর হ্যান্ডিক্রাফটের কাজগুলো করতাম। ও যখন বাসায় তখন আমি সবকিছু আবার মানে ওর টাইমটা যেন কখনোই কম না হয়, যাতে করে কখনো বলতে না পারে, অভিযোগ করতে না পারে। সেই সময় অনলাইন সম্পর্কে আমি কিছুই জানি না, তো অনেক রকম শোপিস বানাতাম, বিভিন্ন অনেক কিছু, হ্যান্ডিক্রাফট তো বুঝিনি, অনেক আইটেম। সো তখন দেখা গেল যে ওই যে আমার মায়ের বাসায় আমার মা আমার কাছে, আমার মা ছিল আমার প্রথম ক্লায়েন্ট আমার মা খুবই শৌখিন একজন মানুষ, তো যত রকম আইটেম আমি করতাম সে প্রত্যেকটা আইটেম কিনে নিয়ে যেত। আমার মা টিচার ছিল, আমার বাসায় প্রচুর গেস্ট আসতো, অনেক আত্মীয়স্বজন আসতো বা মায়ের কলিগরা আসতেন, তো ওই দেখে দেখে এত সুন্দর জিনিস কে বানাইছে, আমার মেয়ে বানাইছে, আচ্ছা ওকে একটা বলেন আমাকে এটা বানিয়ে দিতে, ওর খরচ যা যা সেটা আমি দেবো, তখন এই আমার সেলটা শুরু হলো। ওকে, হ্যাঁ, তো যাই হোক এরপরে আপনার পড়াশোনা যে করতাম, যে বললাম লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতাম, যখন এক্সাম দিতাম তখন বাচ্চাকে আমি আমার মায়ের বাসায় রেখে যেতাম, কারণ বাচ্চা রাখবে কি, এটা নিয়ে ওর সাথে আমার সাথে প্রচুর ঝগড়া হতো এক্সামেরও সময়গুলো। সেই সময় আমার মা তো প্রাইমারি টিচার ছিলেন, আমার মা বলতো তুমি প্রাইমারিতে অ্যাপ্লাই করো, মা শুনতো কিন্তু আমার কাছ থেকে কখনো কোনো মানে ওইটাকে কি বলে, আমার মুখ থেকে কখনো শুনতে পাইনি যে তারা আমাকে টর্চার করতো, সে এমনিতে শুনতো, আশেপাশের লোকজনের কাছ থেকে শুনতো, আমাকে জিজ্ঞেস করলে আমি অস্বীকার করতাম। আমি কখনো কেন অস্বীকার করতাম, দেখেন একটা জিনিস, হাজব্যান্ড যতই খারাপ হোক না কেন, সে আমার উপর যত টর্চারই করুক না কেন, একটা সময় পর আমি কিন্তু ভুলে যাবো এটা, তাকে আমি ভালোবাসি, সে আমার হাজব্যান্ড, বাবা মা জীবনও ভুলবে না, সে তাকে দেখলেই বলবো যে ও তো খারাপ, ও আমার মেয়েকে মারে বা আমার মেয়ের উপর টর্চারটা করে, এই জন্য কখনো আমি চাইনি আমার ফ্যামিলিতে কোনো ছোট হোক, আমি কখনো কাউকে কোনো কিছু বলতাম না। তো যাই হোক 2014 লাস্টের দিকে এসে আমার হ্যান্ডিক্রাফটের বিজনেসটা বন্ধ করে দেওয়া লাগলো, ও চায় না যে আমি এটা করি, আচ্ছা আমি বন্ধ করে দিলাম। তো ওর ফ্যামিলিগত অনেক প্রবলেম ছিল তখন, সেই সময় ও বিজনেসে প্রচুর লস করার রিজনটা ছিল যে ও প্রচুর আড্ডা দিত, আচ্ছা প্রচুর বিজনেসে, দোকান থেকে আমাকে অনেকে শোরুম থেকে আমাকে বলতো যে ভাইয়া তো দোকানে আসে না, 7 দিন 8 দিনের মধ্যে দোকানে আসে না, তো দোকানের ওনার যদি না যায় সেই বিজনেস চলে, এরকম করতে করতে বিজনেসে তার লস হলো, সে অনেক ঝামেলা হলো। এরপরে টোটালি সে আবার নতুন করে বিজনেস স্টার্ট করবে, তখন তার বাসা থেকে তার মাও তাকে সম্পদ থেকে বঞ্চিত করলো, কেন করলো এটা আমরা কেউ আদৌ জানি না। আচ্ছা, তো যাই হোক আমি কখনোই সে ব্যাপারে ইন্টারফেয়ার কখনোই করতাম না, কারণ হচ্ছে মা তো মাই, বোন তো বোনই, তো ও অনেক সময় কথা বলতে বলার পর এখন দেখো 2-1 কথা আমি ওকে শেয়ার করতাম, কিন্তু নিজ থেকে কখনো আমি কোনো কিছু ওকে বলতাম না। যাই হোক এরপর 15তে আমার বিজনেস টোটালি বন্ধ হয়ে যায়, তখন মানে তার আগে থেকে আমার মা আমার সংসার
মানে সম্পূর্ণটাই আমার মা দেখাশোনা করতো। দেখাশোনা করা বলতে আপনার খরচপাতি যা যেত আর কি ওইটা। তো 16 সাল থেকে আমাদের মধ্যে মোটামুটি খুঁটিনাটি ব্যাপার নিয়ে এখন আমি বলতে শুরু করলাম, মানে এটাকে কি বলে, প্রোটেস্ট করা শুরু করলাম। কেন প্রোটেস্ট করা শুরু করলাম? ওই সময় আমার নির্বাচন কমিশনে জব হয়, জব হয় এবং পোস্টিং ছিল বরিশালে। সে আমাকে জব করতে দিবে না। সরকারি চাকরি। রিয়েলি? হ্যাঁ, সে আমাকে জব করতে দিবে না, জব করতে দিবে না, সরকারি চাকরিও করতে দিবে না। এই কি জিনিস? সে আমাকে, আমার পোস্টিং ছিল বরিশালে। ওকে, বরিশালে ছিল, তো আমাকে জব করতে দিবে না। ওকে ফাইন, আমি জবটা ছেড়ে, আমি জব করিনি। তো জব যে করিনি এটা আমার মনের মধ্যে কিন্তু একটা চলছিল, কষ্ট তো লাগবেই, চলছিল। এবং সেই সময় আমার কিন্তু একটা স্বপ্ন ছিল, আমি করব, মানে ফ্লাই, মানে করবো, উড়বো, মানে এটাকে কি বলে আপনার, কেবিন ক্রু হবো, এরকম একটা স্বপ্ন ছিল। কিন্তু কখনো সেটা কাউকে আমি বলিনি। কেন বলিনি? আমার গায়ের রং কালো ছিল, কারণ আমার ধারণা ছিল যে কেবিন ক্রু মানেই হচ্ছে তাকে অনেক 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 বেশি সুন্দর হতে হবে। ছোটবেলা থেকে একটা জিনিস জেনে আসছি যে কালো মানে অসুন্দর। এবং একটা সময় আপনি ইমাজিন করতে পারবেন না আমি যে কি পরিমাণ কান্না করতাম আমার গায়ের রং নিয়ে। আমাকে সবাই প্রচুর পরিমাণে করতো, তুমি তো কালো, তোমার তো বিয়ে হবে না। তোমার ভাই বোনগুলি সবাই কত ফর্সা, তোমার মা ফর্সা, তোমাকে তো পালতে আস। সেই সময়টা ছিল কি, আমিও নিজেও খুব আপসেট থাকতাম। মানে আল্লাহকে বলতাম যে আল্লাহ, দুনিয়াতে এত ফর্সা মানুষ, তুমি ওইখান থেকে একটু রঙের ফোটাই না আমাকে দিতা, তুমি কেন আমাকে কালো করলা? প্রচুর আপসেট থাকতাম। কারণ মানে এটাকে কি বলে, এখন তো মানুষ ফেসবুকে মানুষকে মানে মানুষ বুলিং এর শিকার হয়। সেই সময় আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশীর দ্বারা মানুষ হতো। আপনি জানেন কিনা আমি জানি না, কিছুদিন আগেও একটা মেয়ে সুইসাইড করেছিল তার গায়ের রং নিয়ে। সে একটা স্ট্যাটাস দিয়েছে, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি প্লাস্টিক সার্জারি করে গায়ের রংটা পরিবর্তন করে ফেলতাম। আমি জানি না আপনি জানেন কিনা, সে মেয়েটা সুইসাইড করেছিল। আমারও সেরকম সময় ছিল, বাট সুইসাইড করার সাহস আমার কখনো হয়নি। যদি আমি একবার সুইসাইড করতে গিয়েছিলাম, আমার ছেলে আমাকে বাঁচাইছে, সেটা সেই গল্পে পরে আসি। হ্যাঁ, আফটার সেপারেশন। তো যাই হোক, এরপরে তখন আমার কাছে কেবিন ক্রু মানে তো কালো হলে তো হবে না। তো 2016 সালে আমি তখন আমি ফেসবুক অলরেডি ওপেন করি, 16 মেতে। তখন আমি একটা অ্যাড আমার কাছে আসলো যে বিয়ের পরও, বাচ্চা হওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন কাতার এয়ারলাইন্সে। অনেক সাহস নিয়ে সেখানে আমি অ্যাপ্লাই করি। এখান থেকে জীবনে ওরা আমাকে ডাকবে না, তারপরেও আমি অ্যাপ্লাই করলাম যে দেখি না কি হয়। সবচেয়ে কি হবে, খারাপ হবে, ডাকবে না, এর বেশি কিছু তো হবে না, দেখি ট্রাই করি। অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আপনার মেবি 20-21 দিন পরে আমার কাছে একটা মেইল আসে। তখন আমি মেইল অ্যাড্রেস খুলি এখানে মানে অ্যাপ্লাই করার জন্য। মেইল আসার পরে ওরা আমাকে ইন্টারভিউর ডেট দেয়, ড্রেস কোড থেকে সব কিছু ওরা আমাকে ওখানে ইনফরমেশন দেয়। আমি তো মানে কি বলবো, খুশিতে পুরো আত্মহারা হয়ে গেছে। জব হোক বা না হোক, ওরা তো আমাকে ডেকেছে, তাই না? তো গেলাম, যাওয়ার এখানে আমার হাজব্যান্ডের নিষেধ ছিল, যাওয়াই যাবে না। আমি ওর মাকে নিয়ে ঢাকাতে আসি। ওর ফ্রেন্ড বলতেছে যে এরকম সুযোগ সবার লাইফে আসে না। তো আমি আসলাম, ইন্টারভিউর এখানে আসলাম। আসার পরে মজার ব্যাপার হচ্ছে যে আপনি জানেন কিনা আমি জানি না, যে এয়ারলাইন্সগুলোতে সবচেয়ে বেশি ওরা হাইটকে বেশি প্রাধান্য দেয়। তো হ্যাঁ, তো আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। যতগুলো মেয়ে আসছে 5 ফিট 2 এর উপর কেউ ছিল না, একমাত্র আমি। ওই সময় মানে ওই ইন্টারভিউতে আমার সবচেয়ে ভালো হাইট ছিল। আল্লাহর রহমতে ওরা আমাকে প্রাথমিকভাবে এখানে নির্বাচন করে। তো এরপরে মোটামুটি আমার সবকিছু পজিটিভ ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের একই কথা, আমি এখানে জব করতে পারবো না এবং 3 মাসের ট্রেনিং এর জন্য আমাকে কাতার যেতে হবে। সবকিছু ওকে, একদম সবকিছু হয়ে গেছে। আমি যখন ওদের সারা আপনার আমার তো 2টা বাচ্চা আছে, আমি কি করবো? ওরা বলছে যে আপনি বাচ্চা নিয়ে বাচ্চার অ্যাটেন্ডেন্স সহ আপনি আনতে পারবেন। সুইট, আর কি সুযোগ চাই? এবং তখন 1,20,000 টাকা স্যালারি ছিল। আমি জয়েন করলে 1,20,000 টাকা স্যালারি, সেই 2016 সালে। বাবা, কত বড় একটা সুযোগ ছিল আমার লাইফে, কিন্তু সে দিবে না জব করতে, তাও ছেড়ে দিলাম। তবু সংসার টিকুক। কারণ সত্যি কথা বলতে কি, ওর প্রতি আমার দুর্বলতাটা কি পরিমাণ আমি সেটা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। বুঝতে পারতেছি, এখন পর্যন্ত বুঝতে পারছি। তো যাই হোক, পরে 16 সালে যখন কিনা আমি ফেসবুক আইডি ওপেন করি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, সে আমাকে ব্লক করে দিল। ফেসবুক খুললা জামাইরে ফার্স্ট অ্যাড করলেন, জামাই দিল সালা ব্লক কইরা। ব্লক করার পরে আমার লাগছে, কারণ তখন পর্যন্ত না, আমাদের ডিভোর্সের পরেও সবাই জানতো সে সিঙ্গেল, বাট সে 2টা বাচ্চার বাবা। মানে আপনার সে বিয়ে কইরা, বাচ্চা পয়দা কইরা, 2টা বাচ্চার বাপ, তারপরে সমাজ জানে সে সিঙ্গেল।
যাই হোক ভাই আপনার একটা জিনিস শেখার আছে আপনার কাছে। হয়তো বা আপনারা ছেলেদের টাইপটাই মনে হয় এরকম হাজবেন্ডরা। আরে আমার প্রোফাইল আমার মেয়ের সাথে ছবি দেয়া, কি কয়। যাই হোক, একটা বাপের কাছে সন্তান তাকে সে আমাকে ব্লক করে দিল, আমার খুব লাগলো। এরপর তো সে আমার ফেসবুক আইডি, আমার হাজবেন্ড আমার আইডি সবকিছু জানবে, খুব স্বাভাবিক। সে ই করলো একটা সময়ের পরে একদিন রাতে, কপাল আপনার মাশাআল্লাহ। এর মধ্যে অনেক ঘটনা ঘটে যায় আমাদের মধ্যে ফ্যামিলিগতভাবে। আমি চাই না এই বিষয়গুলি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়াক, কারণ আমার দুটো বাচ্চা আছে। আমি সেই জন্য এই বিষয়গুলো আমি বলতে, বরং আজকে অনেক বেশি বলেছি। সাধারণত এত কথা আমি বলি না, যেহেতু আমার একটা ছেলে একটা মেয়ে আছে। ইন ফিউচার ওরা দেখবে এগুলো, ওরা জানবে, ওদের ফ্রেন্ডরা দেখবে। ওর বাবাকে আমি চাই ওরা সবসময় সম্মান করুক। ওকে। তো যতটুকু দেখেছে ওরা ওর বাবাকে, কি বলবো, যাই হোক। তো এরপরে খুব ঝামেলা হয় ওর সাথে আমার সাথে, তখন আমাদের সেপারেশনটা শুরু। ডিভোর্স না, সেপারেশন। একটা বছর এভাবেই যায়, আমি ডিসিশন নিয়ে ডিভোর্স দিয়ে দিব। আবার যখন সব কিছু ঠিকঠাক হয় ফ্যামিলিগতভাবে, বুঝিনি তো ফ্যামিলি কখনই কেউ চায় না সম্পর্ক নষ্ট হয়ে যাক। ইভেন আমার যে ডিভোর্সের রিজনটা, সেটা আমি আদৌ পর্যন্ত এখন কাছাকাছি যারা খুব কাছের 2-4 জন জানি। আমি রিজনটা কাউকে এখন পর্যন্ত বলি না। অনেকে বলে পরকীয়ার জন্য ডিভোর্স করছি, আমি বলছি পরকীয়ার জন্য যদি ডিভোর্স করতাম, ওর সাথে আমার সাথে ডিভোর্সের যদি বিয়ে 6 মাসের মাথায়। পরকীয়ার জন্য আমি ওকে ডিভোর্স, পরকীয়ার পরও আমি চাইছি যে ও আমার সঙ্গে থাকুক। আমি কতটা বোকা ছিলাম যে মানুষটা সারাদিন যাই করুক, দিন শেষে তো আমার পাশেই ঘুমায়। আমার বিয়ে প্রথম যখন আমি নেই যে ডিভোর্স দিব, সব কিছু ওকে ডিভোর্স দিব, তো একদিন চিন্তা করলাম যে ডিভোর্স করার পরে ওকে তো কখনো আমি আর ছুঁয়ে দেখতে পারবো না, তাহলে আমি বাঁচবো কিভাবে? তখন আমি ডিভোর্স থেকে সরে আসি, যে ওকে আমি ধরবো না, ওকে আমি টাচ করবো না, এটা ইম্পসিবল। এরপর ডিভোর্সের ডিসিশনটা বাদ দেই। তারপর হি ফিল দ্যাট লাভ ফর ইউ, যেখানে ছিলাম আমরা। তারপরে আপনার যখন কিনা আমরা সেপারেশনে চলে যাই, সেপারেশন বলতে আমি তখন এক বাসা বলতে আমি আমার মায়ের বাসাতেই, ওদের বাসাতে সেই যে সেকেন্ড বেবি হওয়ার পর তো আমার আর যাওয়া হয়নি। তো ইউ লাভ হিম। আমি আমার দিন শেষে শান্তি কি জানেন, যে আমি আমার সংসার টিকানোর, তবে হ্যাঁ তার মধ্যে একটা ছিল যে ও চায়নি আমি ওকে ডিভোর্সটা আমি ওকে দিয়েছি, ও চায়নি আমি ওকে ডিভোর্সটা দেই, কিন্তু সে শুধরাইও নি। সে আমাকে সরি বলা লাগতো না, সে শুধু আমার সামনে যদি তার এক্সপ্রেশন আমি একবার যদি বুঝতাম যে সে যে অন্যায়গুলো করেছে এগুলো সে একটু অনুতপ্ত, বিশ্বাস করেন আমি ওকে ডিভোর্স করতাম না। শেষ সময় আমি ওকে শুধু বলছি তুমি একটু সময় নাও, 15 দিন সময় নাও, তুমি একটু চিন্তা করো, দেখো তো কোথাও কোনো ভুল আছে কিনা। ও বলছে যে না আমি কোনো সময়, তুমি ডিসিশন জানো তুমি আজকে নিবে। আমি বলছি যে ওকে ফাইন, তুমি 7 দিন সময় নাও। 7 দিন নিব না, 3 দিন নাও, না 2 দিন নাও, তোমাকে আমি 1 ঘন্টা সময় দেবো না, তুমি কি করতে চাও তুমি এখনই ডিসিশন নিবে। আমি বলছি ওকে ফাইন, আমি তোমাকে ডিভোর্স দেবো। এত জলদি কিসের ছিল? সামাজিকভাবে সে চায়নি আমি তাকে ডিভোর্স দেই, সে আমাকে ছেড়েও দেয়নি, সে আমাকে রাখেও নি, একটা ওয়াইফ, একটা মেয়েকে যখন, আমি জানি না আপনারা কিভাবে সংসার করেন, এখন যতটুকু দেখি মানুষের সাথে মিশতে মানুষের অনেকগুলো রিজন থাকে সংসার করার। দেখেন কিছু হাজব্যান্ড দেখবেন যে ওয়াইফকে ভালোবাসেন, তাদের অসংখ্য রিলেশন থাকে সংসারের বাইরে, কিন্তু কোনো না কোনোভাবে সে তার বউর দায়িত্ব কিন্তু সে পালন করে। তখন মেয়েটা করে কি, সংসারের মায়া থেকে যায়। সংসারের মায়াটা একটা, ভালোবাসার মানুষের প্রতি মায়াটা আরেকটা, দুইটা মায়া কিন্তু ভিন্ন। বাট সে আমাকে কোনো মায়াই বাঁধতে পারেনি না, সংসারের সুখটা সে আমাকে দিতে পারছে। সংসার তো হয় নাই, দাসীবান্দি ছিলেন, সরি ফর মাই ওয়ার্ড, ইটস ওকে না, সে আমাকে তার ইয়াতে করতে পারছে। তো আমি তাকে বারবারই আমি চাইছি যে সে সরি হোক, বলুক না, আমাকে তার সরি বলতে হবে না, তার এক্সপ্রেশন আমি একটু বুঝি, সে কখনোই কোনো দোষ স্বীকার। আচ্ছা আমরা কেউ ভুলের ঊর্ধ্বে, বলেন তো? সবাই ভুল করি আমরা কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, তার ধারণা তার কখনোই কোনো ভুল হয় নাই। আচ্ছা হতে পারে, যাই হোক। এরপর আমি সেখান থেকে আমার মায়ের বাসাতেই ও ছিল, আমি ছিলাম, ওইখান থেকে এসে আমি ডিভোর্স পেপারে সাইন করি।
সব রেডি করে সাইন করি। সাইন করার পরেও আমার কাছে তখনও আমি চিন্তা করছি যে আমি অনেক স্টাডি করছি যে ওই সময় অনেক স্টাডি অনেক যে আমার এটাকে দুঃস্বপ্ন হোক, আমার কাছে মনে হোক যে আমি ঘুমিয়ে স্বপ্নটা দেখছি। আমার কাছে মনে হতো যে আমি যখন ঘুম ভাঙার পর এদিক ফিরলে দেখবো যে ও আছে, এরকম আমার কাছে। তখন আমি অনেক অসুস্থ হয়ে যাই মেন্টালি। তো একটা সময়ের পর আমি চিন্তা করলাম যে আমার একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, কিন্তু সাইকিয়াট্রিস্ট যে আমি দেখাবো কেন, সেই সময় আমার সেরকম আর্থিক অবস্থা ছিল না, কারণ তখন তো আমি টোটালি বেকার একটা মেয়ে। হ্যাঁ, বেকার, তারপর দুইটা বাচ্চা। ইভেন আমি কখনোই চাই নাই যে আমার ডিভোর্সের পরে আমার বাবার বাড়িতে আমি থাকবো, আমার মা কোনো একদিন আমাকে বলবে যে তোমাকে আমি খাওয়াইছি। আগেও খাওয়াইছে, কিন্তু ডিভোর্স হওয়ার আগে আমার হাজব্যান্ড আমার মাথার উপর ছিল, নাম ছিল। ডিভোর্সের পরে কিন্তু আমি ডিভোর্স, তাই না? আমার ভাই কখনো যেন বলতে না পারে যে আমার বোন আমার ঘাড়ে এসে পড়ছে। তখনই ইনস্ট্যান্ট আমি ডিভোর্সের পর আমি একটা বাসা ফ্ল্যাট ভাড়া নিই। একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আমাদের ছেলে মেয়েকে নিয়ে আমি আসি। সবচেয়ে মজার ব্যাপার, এখন হাসতেছি, সময়গুলো খুবই টাফ ছিল তখন। আমার ব্যাগে 1 টাকাও ছিল না। আমি দুপুরবেলা বাচ্চাদেরকে কী খাওয়াবো? ওই যে হ্যান্ডিক্রাফটের বিজনেস করতাম, সেই সময় অনেক প্রোডাক্ট নিত, কেউ 15-20 হাজার টাকার প্রোডাক্ট নিত, হয়তো 5 হাজার টাকা দিত, যে আস্তে আস্তে দিবে, আমি ওই সুযোগ সবাইকে দিতাম। তো সেই সময় তার পরিচয় বললে আপনারা সবাই চিনবেন, নামটা না বলি, তাকে আমি ফোন দিয়ে বললাম যে তার হাজব্যান্ডকে, তাকে আপনারা সবাই চিনবেন। তো ভাবিকে আমি বললাম যে ভাবি, আপনি তো সব কিছু জানেন আমার সম্পর্কে, এই ঘটনা, আপনার কাছে কিছু টাকা ছিল, আমাকে যদি কিছু টাকা বিকাশ করতেন। তো বলার পর উনি সঙ্গে সঙ্গে আমাকে 5 হাজার টাকা বিকাশ করেন। সুইট। বাজার করলাম, বাচ্চাদেরকে দুপুরবেলা খাওয়ালাম, এরপর আমি একটা এনজিওতে। তাহলে নামটা বলেন, মনে হচ্ছে সুইট। নো প্লিজ, আমি চাচ্ছি না, হ্যাঁ, যদি সে মাইন্ড করে, ওকে, এই জন্য কারো প্রাইভেসি নষ্ট করতে আমি চাই না। তো এরপরে আপনার আমি 2 দিন পরে একটা এনজিওতে একটা সিভি জমা দিই। দেখেন, আমার সরকারি চাকরি হয়েছে, 1,20,000 টাকা স্যালারি বেতন আমি ছেড়ে দিছি, এখন একটা এনজিওতে আমি সিভি জমা দিয়েছি। যাই হোক, জমা দেওয়ার পরে পরিচালক নিজে আমাকে ডাকলো ইন্টারভিউর জন্য। উনি আমাকে দেখে বলতেছে, আপনার যে গেট আপ, আপনি জীবনে এই কষ্টের চাকরি করবেন না। আমি বলছি আমি পারবো। বলে কি আপনি কখনই করবেন না? আমি বলছি আপনি আমাকে দিয়ে দেখেন, আমি পারি না। তখন না পারলে আপনি আমাকে বাদ দিয়ে দিন, কারণ এটা আসলে আমি পারবো, আমি জানি, কারণ আমার বাচ্চাদেরকে তো আমাকে খাওয়াতে হবে। পরে উনি আমাকে বলছে আপনার বাসার কাছে যেটা, খুব কাছে যে সেইখানে আমি আপনাকে দিলাম। দেওয়ার পরে আমি 8 দিন ওই অফিসে যাই। অফিসে আপনার এনজিও তো খুব সকালে যাওয়া লাগতো, বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা। বাসায় তো বাচ্চাগুলি একদম একা। আমি 8 দিন যখন লাঞ্চ করবো একটু পরে, আমি বললাম যে বাচ্চাদের জন্য আমি এত কিছু কষ্ট করবো, সেই বাচ্চাগুলো তো আমার কাছে নেই, আমি জব করবো না। ইনস্ট্যান্ট ওখানে স্যারকে বললাম যে ভাই আমার পক্ষে সম্ভব না। এবং এই 8 দিন ওনারা আমার কাছে এতটাই খুশি হয়েছে, ওনারা বলছে যে আপনাকে আমার ডিরেক্ট ম্যানেজার পোস্টে দিব। মাশাআল্লাহ। কিন্তু আমি তো জবটা করবো না, আমার বাচ্চাদেরকে দেখবে কি। বাসায় চলে আসি, বিশ্বাস করবেন কিনা জানি না, তারপরও 6টা মাস পর্যন্ত অফিস থেকে কেউ না কেউ আমার বাসায় আসতো, প্লিজ আপনি আসেন, কিন্তু আমি ওখানে যাইনি আর। তো বাসায় আসার পরে প্রথম 2-3 দিন চিন্তা করতেছি কি করব, কি করা উচিত। তো ওই সময় দেখেন, এই সময় দেখেন আমি নিজেই অনেকটা অনুপ্রেরণা দেই বা একটা পরামর্শ, তুমি এভাবে কাজ করো, কিন্তু আমার সেই সময় আমার মাথায় হাত দেওয়ার মতো কেউ ছিল না। ইভেন আমার ফ্যামিলির লোকগুলো আমার বিপক্ষে ছিল। কেন আমি ডিভোর্স দিচ্ছি, কারণ হচ্ছে যে আমার বংশে তো কোনো ডিভোর্সই কোনো মেয়ে নেই। বংশে ডিভোর্স এটা এত বড় অপরাধটা কই বলেন তো? আমি জানি না, আমি একটা সংসার করছি, তার সাথে আমার মিলছে না, সো আমার সিঙ্গেল হওয়া লাগবে। আমাদের সমাজে আমাদের বাবা মায়েরা মনে করে কি জানেন, মেয়েটা মরে যাক তাও শান্তি, কিন্তু ফ্যামিলির পাড়ায় মাইরা ফেলবে সেটা অসুবিধা নাই, কিন্তু তার একটা সংসার ভেঙে গেল এটা বড় হয়ে গেল। এটা আমার ফ্যামিলিতে কোনো রেকর্ড নাই, তুমি ফ্যামিলির মান সম্মান নষ্ট করতেছো, এই সেই করে আমার ফ্যামিলির মানুষগুলো আমার বিপক্ষে, আমিও কারো কাছে যাইনি। তো তাও বোঝেন যে ওই সময়টা আমার মেন্টালি সিচুয়েশনটা কেমন ছিল। ডিভোর্স, ফ্যামিলির কেউ পাশে নাই, হাতে কোনো টাকা পয়সা নাই, কিছু করতেছি না, কিছু যে করবো সেটারও কোনো সুযোগ নেই, আমি কি করব। 2 দিন পরে চিন্তা করলাম যে যেহেতু পার্লারের কাজ জানি, সেহেতু আমি পার্লার দিব। তো পার্লার দিব, সেক্ষেত্রে আমি আপনার টাকা পাবো কোথায়, ডেকোরেশন কিভাবে করব, এই সেই করে তখন এখন তো পেজ গ্রুপ অনেক কিছু বুঝি, তখন পেজ কিভাবে ক্রিয়েট করে জানতাম না। তো একজনের হেল্প নিয়ে, তাও ফেসবুক ফ্রেন্ড, তাকে আমি চিনিও না, শুধু নক করে বলছি যে যে আপু তুমি কি ফেসবুকে পেজ ওপেন করতে পারো? বলে কি হ্যাঁ আপু পারি। আমি বলছি আমাকে একটু হেল্প করো। তো বলার পরে সেই মেয়েটা আমাকে ফেসবুকে একটা পেজ ওপেন করে দিল। তখন রাহা ব্রাইডাল নামে আমি একটা পেজ ওপেন করি আমার মেয়ের নামে। তো নামেই পার্লার, একটা রুম, খোলা একটা রুম, শুধু একটা বেডরুমে, কিছুই নেই,
টুকটাক পোস্ট করি আমি। তো একজনের অফার করলো ব্রাইট সাজের জন্য, তো আমি রাজি হয়ে যাই এবং অনেক কথার পরে মাত্র 2900 টাকা। ওকে ফাইন, আমি সাজাবো, সমস্যা নেই। অর্ডার যখন কনফার্ম করলাম, কনফার্ম করার পরে আমি চিন্তা করলাম তাকে সাজাবো কি দিয়ে, আমি কিছু তো নেই, কিছুই তো নেই। তো আছে কি নিজের যেটুকু সাজি, একটা নিজের পার্সোনাল সাজ আর পার্লার একটা ব্রাইড সাজ কিন্তু এক না, ব্রাইডাল সাজ অন্যরকম, টোটালি ভিন্ন। আমার তো কিছুই না, আমি কিভাবে কি করব। তারপরও আমার কনফিডেন্স লেভেল অলওয়েজ হাই। আমি একটা জিনিসই বুঝি, আমার অভিযানে না বলতে কোনো শব্দ না। আমি কেন পারবো না? মাশাআল্লাহ, আমি পারবো, আমাকে পারতে হবে, এটা হচ্ছে আমার। আমি কেন পারবো না? আমি বলছি ঠিক আছে, আমার যা আছে ওইটুকু দিয়ে আমি করবো। এটা করে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ব্রাইডটা এত সুন্দর হয়েছে। আমার ওয়ালে পোস্ট আছে তার এখন, আমার বায়োগ্রাফি তো তার ছবি আছে, আপনারা বায়োগ্রাফি দেখেছেন মনে হয় আপনি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো শূন্য হাতে বিজনেস শুরু করে ফার্স্ট ইনকাম 2900 টাকা। 2900 টাকা কি করেছি শুনবেন না? ফার্স্টলি আমরা চাইনিজে গেলাম, আমার ছেলে মেয়ে সহ 250 টাকার 3টা সেট মেনে নিলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে টুকিটাকি জিনিসপত্র কিনলাম। এই হচ্ছে আমার যাত্রাটা আবার নতুন করে শুরু। আলহামদুলিল্লাহ, একটু একটু করে ইনকাম করি, একটু একটু করে সংসার খরচ, একটু একটু করে বাচ্চাদের সব কিছু মিলা জেলা একটু একটু করে চলছিল আর কি। তো পার্লার, এরপরে আমি আমার পার্লারের সাইনবোর্ড আমি দেই আমার পার্লারের বয়স যখন 1 বছর প্লাস। তার আগ পর্যন্ত সাইনবোর্ড দেওয়ার অ্যাবিলিটি আমার ছিল না। অর্থাৎ একটা সাইনবোর্ডের খরচ, নর্মাল একটা সাইনবোর্ড দিতে গেলে আপনার সর্বোচ্চ 1200 টাকা খরচ যায়, কিন্তু সেই 1200 টাকা দেওয়ার মতো আমার ছিল না। কারণ হচ্ছে যে এই 1200 টাকা আমার অনেক কিছু হবে, আমি অনেকগুলো মেকআপ কিট কিনতে পারবো, বাজার করতে পারবো, মানে ওই সময় আমার চিন্তা ভাবনা ছিল এইরকম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমি কখনো অভাব দেখিনি আমার ফ্যামিলিতে। অভাব কি জিনিস আমি জানতাম না। এটা লাইফ। তারপরে খাবার যেগুলো কেমন? এটা অনেক পরে। এরপরে আমি পার্লারের সাথে চিন্তা করলাম যে অনেকে আসে না, মানে ওয়েটিংয়ে থাকে ক্লায়েন্টের সাথে, তখন আমি একটু একটু করে বিউটি প্রোডাক্টস তোলা শুরু করলাম। তাকেও আমি আমার ক্লায়েন্ট বানাবো, ড্রেস শুরু করলাম। এটা হচ্ছে 1 বছর পর বিজনেস একটু একটু করে হচ্ছে। তো এভাবে এখন পার্লার বুটিক দুটোই চলতেছে। দেন হচ্ছে আমি ঢাকায় তখন ফেসবুক মোটামুটি তখন খুব ভালো বুঝি। বিভিন্ন প্রোগ্রাম ঢাকাতে আমি অনেকগুলো কোর্স করলাম মেকআপের উপরে, এবং ইন্টারন্যাশনাল লেভেলেরও অনেকগুলো কোর্স করলাম বাংলাদেশে, ঢাকাতেই। করার পরে যখন বিভিন্ন প্রোগ্রাম হতো না, এই রমজানতে যখন একটা ফার্স্ট প্রোগ্রামে আসি, ওটা ছিল আমার মেকআপ আর্টিস্ট হিসেবে ফার্স্ট একটা প্রোগ্রামে যাওয়া। তো ওইখানকার ম্যানেজার আমাকে বলতেছে, আমাকে ডাকলো উনি, ডেকে আমাকে বলতেছে, ম্যাডাম সকাল থেকে আমি তো এখন সব বিউটি মেকআপ আর্টিস্ট এখানে, সো সবাই কিন্তু টাচ আপ করতেছে একটু পরপর যে, বাট আমি আপনাকে একবার টাচ আপ করতে দেখিনি। তার মানে হচ্ছে আপনি আপনার মেকআপটা কে করছেন? বলছেন নিজে করছেন। আমি কখনই কারো মেকআপ নেই না, নিজেই মেকআপ নেই। বলতে তার মানে আপনি খুব ভালো মেকআপ করেন, আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দেন। ওনাকে ফোন নাম্বার দিলাম, উনি ওনার কার্ড দিল আমাকে। দেন ওইখান থেকে বেশ কিছু লোক আমার ফোন নাম্বার নিল। এরপর লিঙ্ক হওয়া শুরু করলো। ফার্স্ট আমাকে একটা পত্রিকা কাজের জন্য আমাকে ডাক দিল, মানে মেকআপের জন্য। আর 21শে ফেব্রুয়ারি শুট হবে। ঢাকা থেকে আমি ভোলা থেকে ঢাকায় আসবো, মানে যে খরচটা যায়, মানে আমার আসলে কোনো লাভই থাকে না একটাও, কিন্তু আমি এটা করব। এটা হচ্ছে আমার মূলধন, মানে এটা আমি ইনভেস্ট করতেছি। আমাকে তখন অনেকেই, আমি যেটা করছিলাম যে একটা মেয়ে যখন এত কিছুর পরও যখন দেখবেন যে মেয়েটা যাচ্ছে সামনের দিকে হাঁটছে, তখন মানুষ কিন্তু তখন মেয়েটার চরিত্রের দিকে চলে যায়। ও কদিন পর ঢাকা যায়, সবচেয়ে সহজ এটা হচ্ছে এটা বলা, ছেলেটা বা মেয়েটা চরিত্রহীন। হ্যাঁ, ফ্যামিলি থেকে বলতে শুরু করলো, তুমি চৌধুরী ফ্যামিলির মেয়ে, তুমি মেয়েদের মেকআপ করে দাও, এই ফ্যামিলির মেয়ের মান সম্মান টিকে, তুমি কাপড় চোপড় বিক্রি করো, বিউটি। আমি বলছি ভাই, আমার পাশে তো কেউ কোনোদিন একটি চাল নিয়ে আসলো না। আমার ঘরে কি কেউ একদিন একবেলা খাবার নিয়ে আসছে? নিয়ে আসছে, তাও তাদের কথা কেন? আমি নিজেকে মানে আমি আমাকে কাউন্সিলিং করতাম যে মানুষগুলো কথা আমি মন খারাপ করবো, এটা তো কখনো আমাকে কোনোদিন সাপোর্ট দেন, তাহলে আমি কেন এদের কথা মন খারাপ করবো? 1 মাস বাসা ভাড়া দিয়ে তারপরে ডায়লগটা মারতা, জীবনও না, তাহলে কেন আমি মন খারাপ করবো? আমি কখনই কারো কোনো ব্যাপার নিয়ে করতাম না। এরপরে আপনার পত্রিকা যখন ফার্স্ট ইয়ে হলো, বিভিন্ন পত্রিকা আমার ছবি সহ আসলো, ভোলার বিভিন্ন স্থানীয় পত্রিকাগুলোতে আমার ছবি সহ ইয়ে করলো। এখন যে কিনা আমাকে বলতো তুমি চৌধুরী ফ্যামিলির মেয়ে হয়ে কাজ করতেছো, সেই পত্রিকার পেপার কাটিং নিয়ে এসে আমার বাসায় এসে আমাকে অভিনন্দন জানাচ্ছে। মানে কি বলবো আপনাকে। যাই হোক, এরপরে বিভিন্ন টিভি শোতেও আমি শো করলাম, এসি টিভি, এশিয়ান টিভি, বিভিন্ন জায়গাতে আমাকে ডাকলো। আমি তারপর থেকে আমি আর পিছনে ফিরে তাকাইনি, আলহামদুলিল্লাহ। বিভিন্ন প্রোগ্রামে আমাকে ইনভাইট করতেছে, বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি। আল্লাহর রহমতে আস্তে আস্তে একটু একটু করে আমার
ভালো দিন আসতে শুরু করলো সবার দোয়ায়। ততদিন আমার মাও চলে আসছে আমার কাছে, আমার মাও আমার সাথে ছিল। আমার মা তো ছিল তখন রিটায়ার্ড পারসন। তো আমার মাকে আমি বলতাম যে তুমি আমার বাসায় আসছো, এটা আমার জন্য অবশ্যই অনেক ভালো একটা দিক, কিন্তু তোমার বেতনের যে টাকাটা, তুমি যে টাকাটা পাও, মানে রিটায়ার্ড করার পর যে টাকাটা তুমি পেনশন পাও, ওইখান থেকে তুমি 1 টাকা দিয়ে বাদামও কিনে আনবা না আমার বাসায়। যদি আমি খাই তুমি আমার সঙ্গে খেয়ে থাকবা, যদি আমি না খেয়ে থাকি তুমি আমার সাথে না খেয়ে থাকবা, আর তোমার পেনশনের টাকা তুমি আমার সংসারে 1 টাকা খরচ করবা না। কেন করবা না? কারণ আমি আমার খারাপ সময় তোমাদেরকে পাই নাই, আমার ভালো সময় তোমাদেরকে আমি চাই না। ইউ আর এ টাইগার ম্যান। আমার ভাই বোন বা আমার খুব কাছের বন্ধু বান্ধবী আমাকে কোনোদিন ফোন করে জিজ্ঞেস করে নাই তুই কি বেঁচে আছিস। একটা মানুষ আগে তো বাঁচবে, তারপর সে ভালো থাকবে। আমরা মানুষকে ফোন করে কি বলি, ভালো আছেন, কেমন আছেন, বাট আগে তো জানতে হবে মানুষটা বেঁচে আছে কিনা, তাই না? ওরা খোঁজটাও নেয় নাই না, ফোন দিলে যদি কিছু চায়, যদি কোনো বিপদে পড়ছে কিনা, যদি কিছু চায়। হায় রে, আমি আল্লাহর রহমতে কারো কাছ থেকে 1 টাকা ধার নিইনি তখন, আলহামদুলিল্লাহ। আমি কিভাবে কি ম্যানেজ করছি আমি সত্যি কথা আমি জানি না। ওই যে উপরওয়ালা সবকিছু উপরওয়ালা, যার কেউ নাই তার উপরওয়ালা। আমি শুধু একটা কথাই মাথায় রাখছি যে আল্লাহ তুমি শুধু আমাকে সৎভাবে তুমি আমাকে করো, হালাল রিজিকটা দাও, তুমি হালাল রিজিকটা আমাকে দাও। আমি ডাল ভাত খেয়ে বাঁচবো, তুমি আমাকে বাম বাচ্চা কখনো যেন হারাম খেয়ে বড় না হয়, শুধু এইটুকু। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরপরে আপনার এইভাবে তো চলছিল। তো আমি যখন ফার্স্ট একটা অ্যাওয়ার্ডের জন্য নমিনেশনের জন্য আমাকে করে বেস্ট বিউটিশিয়ান অ্যাওয়ার্ড, আমি নমিনেশন নেই এবং নমিনেশন পাই। এরপরে আপনার টিকেও যাই, একজন মন্ত্রী আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন স্টেজে, ওটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড ছিল আমার জীবনের। মন্ত্রী দিয়ে শুরু, আপনি তাহলে অস্কার পাইতে যাচ্ছেন। উনি আমাকে দেওয়ার পর উনি, যাই হোক আমি নাম বলবো না, বাংলাদেশের অনেক বিখ্যাত একজন মানুষ, স্টেজেই সে আমাকে বলছিল ভোলা ওখানে কি কপি আলো, মানে কপি বাতি চেরাগ। আমি বলছি আপনি কি, আমার নিজের জেলা কিনে বলে আমার খুব লাগে। আমি বলছি আপনি জীবনে ভোলাই গেছেন, আসেন আপনি ভোলাই দেখেন ভোলা কত সুন্দর। আমার খুব লাগছে ওই দিন, আমি অ্যাওয়ার্ড নিয়েছি, আমার খুব মন ভালো ছিল। আমার নিজের জেলা সম্পর্কে একটু আমার খুব খারাপ লাগছে। পরে চিন্তা করলাম যে ভোলাকে কিভাবে, আমি তখন ঢাকাতে, আমার ম্যাক্সিমাম সময় ঢাকা থাকা হয়, মানে আসা যাওয়ার উপরে করা হয়। তো আমি কি করব ভোলাতে অন্তত পক্ষে একটা দিকে আমার নামটা মানুষ মনে রাখুক আজীবন। কি করা যায়। তো ঢাকাতে আসলে আমরা ফুড পান্ডাতে খাবার অর্ডার করি, খাবার বাসায় দিয়ে যায়, এটা আমি মাঝে মধ্যেই করি। ঢাকায় আসলে এরকম করা হইতো, কাজিনরা করতো, মামাতো ভাইরা ছোট ছোট পিচ্ছি ছিল, ওরা আপু বার্গার অর্ডার করতাম, চলে আসতো। তো ভোলার মানুষকে একটা সুযোগ করে দেই না, দেখি না কেমন হয়। রাতের বেলা ঘুম আসছে না, তখন আমি চিন্তা করতেছি একদম, তখন তো পেজ ওপেন করতে সঙ্গে সঙ্গে আমাদের ভোলাতে আপনার রসিঘর বলে, একটু গ্রাম সাইডে রান্নাঘরকে, তো রসিঘর নামটা না হলে রসুই ঘর দেই, রসুই ঘর নামে পেজ ওপেন করে ফেললাম এবং ফার্স্ট টাইম এই পোস্ট করা শুরু করলাম। আমার পেজ আলহামদুলিল্লাহ 2019 থেকে এখন পর্যন্ত, অনেকে তো গুগল থেকে ছবি পোস্ট নিয়ে অ্যাড দেয়, আলহামদুলিল্লাহ আমি অ্যাড দেওয়ার জন্য আমি রান্নাটা নিজে করি, দেন আমি ওইটা দিয়ে অ্যাড দিই আমার পেজে। বাইরের কোনো কারো কোনো খাবারের ঢাকায় অ্যাড্রেসটা বলেন, খাইতে যাইতে ইচ্ছা করবে, আমি আর অপূর্ব হইতে শিওর, অলওয়েজ ওয়েলকাম। এনি টাইম, শুধু পেজে যে নক করবেন, ফোন দিবেন, চলে আসবে খাবার ইনশাআল্লাহ। যাই হোক, পরে আপনার যেই কথা সেই কাজ শুরু করলাম ফার্স্ট টাইম। তো কেক দিয়ে শুরু করলাম, এরপর আস্তে আস্তে একটু করে চিকেন ফ্রাই, নুডলস, মানে একটু করে। আল্লাহর রহমতে এত পরিমাণ, কারণ ভোলার মানুষ ফার্স্ট টাইম এটা পাচ্ছে, ফোন দিচ্ছে, খাবার বাসায় চলে যাচ্ছে, কেমন না বিষয়টা? একটা জেলাতে, ঢাকাতে তো অ্যাভেলেবল, আমার বাসায় ওই চেরাগ বাতি ছিল, আমি জানি ভাই, জেলা শহরে কেউ হয় না। তো সেই সময় আমার রাইডার, মানে ডেলিভারি ম্যান কোথায় পাবো বলেন, কেউ ডেলিভারি ম্যানের কাজ করবো আমি কেমন? তো তারপরও ভাই তোকে আমি 30 টাকা, তোকে আমি 50 টাকা দিব, তুই খাবার থেকে দিয়ে আয়। প্রথম ধরেন তুই একদিন আমার রিলেটিভ কেউ না কেউ দিয়ে আসতো, না আন্টি আর যাবো না, মানুষ কেমন তাকা থাকে, আমি ডেলিভারি ম্যান, তো ঠিক আছে তো থাকতে আমি যাই। পরে আমি নিজে আপনার ডেলিভারি ম্যানের কাজ করা শুরু করলাম, মানে হচ্ছে আমি কিচেনে রান্না করতাম, রান্না করার পরে জাস্ট ড্রেসের উপর ড্রেস, কারণ আমার তো ড্রেস চেঞ্জ করার সময় নেই, মাথার মধ্যে হিজাবটা মানে প্যাঁচাই নিতাম যাতে করে গেটআপটা খারাপ না লাগে, যে আপনার করতাম। মাঝে মধ্যে অনেকে বলতো আপু আপনারা অনেক কিছু দেখেছি ফেসবুকে, তারপর টিভিতে আপনার প্রোগ্রাম দেখেছি, আপনি আমাকে খাবার দিয়ে গেছেন। আমি বলছি ভাই চুরি করতেছি না তো, নিজের কাজ নিজে করতেছি। হ্যাঁ, নিজের কাজ নিজে করতেছি, সমস্যা কোথায়? নিজে যে আমি ডেলিভারি করতাম, আমার ডেলিভারিতে দেখা গেলো যে 100 টাকা রিক্সা ভাড়া লাগতো, আমার লাভও হতো না, কিন্তু তারপর আমার ক্লায়েন্ট যেন বেটার এটা পায়, হ্যাঁ সার্ভিসটা পায়, আমি এটা করতাম। এরপর একটু করে ওই যে রাইডার আসে
5 দিন 6 দিন পরে ঠিক না ওদের প্রেস্টিজে লাগে ডেলিভারি আমি ইয়া করব গ্রামের মানুষ কিন্তু এটা হেভি আছে, তারা বসে বসে টিভিতে বাংলা সিনেমা দেখবে পুরান দিন, কিন্তু কাজ করবে না। তো এরপর আমি নিজে করতাম, বললাম না আপনাকে, এর মাঝে মধ্যে বলতাম যে ভাই আপনি একটু আসেন না, আপনার খাবারের দাম আমি 10% ডিসকাউন্ট দিব। হ্যাঁ এরকম করে মানে ক্লায়েন্টকে এভাবেই করতাম, কনভিন্স করতাম। এরপর যাই হোক আসলো কোভিডের আগে আমাদের ভোলা একটা মেলা হলো, বাণিজ্য মেলা, যেখানে ওরা আপনার স্থানীয় কাউকে স্টল দেয় না, ওদের স্টল একদম ভিন্ন, 80টা স্টল থাকে। আমি আপনার ওদেরকে পটায় একটা স্টল নিয়েছি, 4টা স্টলকে এক করে একটা স্টল করলাম, এবং এত সুন্দর ডেকোরেশন করছি যে কেউ তার রেস্টুরেন্টে এত সুন্দর ডেকোরেশন করে না। তো আমার কথা হচ্ছে, মানুষ ভাই তোমার খেতে আসতে হবে না, তুমি একটা সেলফি তুলতে আসো আমার ইয়াতে। তো যাই হোক এরপরে আপনার আলহামদুলিল্লাহ এত ভালো চলছে আমি কি বলবো আপনাকে। আপনার 40 দিন চলার কথা ছিল, কিন্তু 21-22 দিনের মাথায় আপনার ফার্স্ট কোভিড বাংলাদেশে ধরা পড়ে, তখন আপনার মেলাগুলো সব বন্ধ করে দেয় সারা বাংলাদেশে, জানেন মনে হয়। এটা হচ্ছে 14ই মার্চ, 13ই মার্চ মধ্যে মেলা বন্ধ হয়ে যায়, 26শে মার্চ থেকে লকডাউন শুরু হয় বাংলাদেশে ফার্স্ট। 13ই মার্চ আপনার মেলা বন্ধ করে দিল। একমাত্র 80টা স্টলের মধ্যে আমার একমাত্র একটা স্টল, যার কিনা 1 টাকা লস হয় নাই, প্রত্যেকটা স্টল কানতে বাসায় গেছে, লস, পুরাই লস প্রজেক্ট। লাস্টের দিকে সেল বেশি হয়, আল্লাহর রহমতে আমার কোনো লস হয়নি। বাট অনেক মশলাপাতি ছিল, তারপর হচ্ছে আপনার টাকাও পয়সা টুকটাক কিছু ছিল। যাই হোক এরপরে আমি আপনার চিন্তা করলাম যে কোভিডে প্রথম মানুষজনকে খাবার দেবো, যদি কোনো সমস্যা হয় আমি রসুই ঘর বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এখন আমার কথা হচ্ছে মানুষের পাশে কিভাবে দাঁড়াবো। মানুষগুলো না খেয়ে আছে, যখন লকডাউন শুরু হয়ে গেল সেই সময় থেকে ঘর থেকেও বের হয় না, জানেন খুবই খারাপ সিচুয়েশন ছিল। তখন আমি ফেসবুকে একটা পোস্ট করলাম, আমার পেজে একটা পোস্ট করলাম যে আপনারা ঘরেই বসে থাকুন, আমার পোস্ট এখনো আছে, আপনারা ঘরেই বসে থাকুন, খাবার অর্ডার করুন, আপনার মানে ক্রয়কৃত খাবারের যে লভ্যাংশটা, এই সম্পূর্ণ লভ্যাংশটা অসহায় মানুষদের পিছনে চলে যাবে, যেটা আমি 1 টাকাও নিব না। তখন এখন তো মানুষ তো রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে, তো আপনার ঘরে বসে যদি ফাস্ট ফুডের খাবারটা পায় ভালো লাগে না, সবাই প্রচুর পরিমাণ সেল হওয়া শুরু করলো। এখন ভয়ে তো কেউ ডেলিভারি ম্যান কাজ করতে আসতেছে না, বাংলা সিনেমা দেখবো কি অবস্থা। তখন আরো কোভিড, সম্ভব না এটা কোনোভাবেই। আমি কি একমাত্র লোক যে পুরা কোভিডের যতগুলা দিন লকডাউন ছিল আমি প্রত্যেকদিন অফিসে গেছি, একদিনও বাসায় ছিলাম না। এই কোভিডের সময় আপনি মনে হয় খেয়াল করবেন যে ফেসবুকে সবাই পোস্ট করতো যে কাজ খুঁজে পাচ্ছেন, তাই না? কিন্তু বিশ্বাস করবেন আমি ওই কোভিডের ওই সময়গুলোতে আমি মাখায়া কখনো ভাত খাই নাই। কেন জানেন? মাখায় ভাত খেতে গেলে প্রথমে হাত ক্লিন করতে হবে, টাইম ওয়েস্ট হবে, খাওয়ার পর আবার হাত ক্লিন, মানে আমি তখন এত পরিমাণে কাজের প্রেসারে ছিলাম। ওরে মাশাআল্লাহ। এবং কি বলবো আপনাকে, এত পরিমাণে সেল, বেশি শান্তি লাগতো কি জানেন, যে যত বেশি সেল তত বেশি মানুষকে আমি হেল্প খাওয়াতে পারছি, আমি হেল্প করতে পারতেছি। তো তারপর বাজার করতাম, সপ্তাহে শেষে একদিন বাজার করতাম, বাজার করে প্যাকেট করে 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 আমি করতাম কি, অনেকে আছে না রিক্সাওয়ালাদেরকে খাবার দিত একদম রুট লেভেলে যেতে করতো, আমি এটা কখনো করি নাই। কেন করিনি জানেন? কারণ এমন কিছু কিছু ফ্যামিলি আছে যারা কাউকে বলতে পারে না, যারা কাউকে বলতে পারে না যে আমি আমার, কিন্তু আমি জানতাম যে না খেয়ে আছে। ঢাকা থেকে একজন লোক আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপু আপনার এলাকা থেকে আমাকে একজন ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ওনার বাসাতে 4 দিন ধরে কিছু রান্না হয়নি। ভাইয়া বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে, রান্না হয়নি, আপনি তো এরকম অনেক হেল্প করতেছেন। আমি বলছি ওনার ফোন নাম্বারটা আমাকে দেন। আমি যখন হ্যালো বলছি, ওনার ভয়েসটা আমার খুবই নুন ছিল, আমি ওনাকে চিনি, উনি আমাকে খুব ভালো চিনি। আমি পরে খাবার নিয়ে আমি ওনার বাসায়, উনি আমাকে দেখে লজ্জা পাবে, আমি ওনার বাসায় যাইনি, আমি রিক্সাওয়ালাকে আমি পরে মানে ভয়েসটা একটু অন্যভাবে কথা বলা ট্রাই করছি, জানি না উনি আমাকে চিনছে কিনা। পরে আমি ওনার বাসায় খাবার পাঠাইছি, এবং কদিন পরপরই খাবার চাল ডাল এগুলো পাঠাইতাম। মানে তখনকার ওই সময়গুলো খুবই খারাপ ছিল ভাইয়া, খুবই খারাপ। এরপরে আপনার মার্চ মাসে কোভিড মানে লকডাউন শুরু হলো না, মার্চ এপ্রিল মে মাস থেকে আমার কম্পিটিটর আসতে শুরু করলো ভোলাতে। ওকে, দ্যাট ইজ আ সাকসেস স্টোরি। ইয়েস, শুরু করলো। আমি তো খুবই হ্যাপি যে না এখন মানুষ জানবে যে না আমাদের ভোলাও উন্নত। রাইট, মন্ত্রী সাহেব বাজে কথা বলছে না, ভোলা নিয়ে কথা বলছে, উঠায় দিতে হবে ভোলাকে। পরে আপনার এই আজকে এই পিঠা বিক্রি করতেছে, এইটা বিক্রি করে, আমার খুব ভালো লাগতেছে, সবাই এটা করতেছে। দেন ফুড পান্ডা থেকে আমাকে ফোন দিল, ম্যাডাম আপনার এলাকায় আসতে যাচ্ছি। দেখেন ফুড পান্ডার কাছে কিন্তু মানুষ যায়, তাই না, যে আমি আপনার এখানে খাবার সেল করব, বাট ফুড পান্ডা জেলা যাওয়ার আগে আমার কাছে আসছে, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। উনি আমার বাসায় আসার পরে আমি ওনাকে আস্ত মাছের বারবিকিউ খাওয়াইলাম, উনি তো খেয়ে দেয়, আল্লাহ আপু আপনার হাতে রান্না এত মজা, এই জন্যই আপনার প্রচুর সেল হয়। পরে ফুড পান্ডা আসলো ভোলাতে, আমি ওনাদের সাথে বিজনেস শুরু করলাম।
ভাইয়া যখন লকডাউনে এত পরিমাণে সেল হতো ভাইয়া, পার ডে একটা জেলা শহরে 14-15 হাজার টাকা সেল, আপনি বোঝেন? মাশাআল্লাহ, এত কোটিপতি। আপনি কিন্তু ভাইয়া আমার শান্তি লাগতো কোথায় জানেন, যে ওই লাভের টাকাটা দিয়ে আমি সবাইকে সব- নিয়ে সব মানুষকে দান আমি করতে ভাইয়া পারছেন, জমা, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি ভাইয়া, আমি আসলে বলতে চাই মানে কথা মুখ থেকে বের হয়ে গেছে। কিছু জিনিস, ভালো জিনিস বলা ভালো, তাইলে মানুষ ইন্সপায়ারও হয়। হ্যাঁ ভাইয়া, আমি আসলে দানের কথা অনেকেই বলে বলা ভালো না, কিন্তু হ্যাঁ, বলা উচিত। মাঝে মধ্যে বলতে হয় ইন্সপায়ার্ড হওয়ার জন্য। Right. আমি ভাইয়া চেষ্টা করছি যে মানে অনেকেই ওই সময় বলতো যে তুমি কিছু জমাও, খারাপ সিচুয়েশন আসতে, আমি বলছি সবাই না খেয়ে থাকলে আমিও না খেয়ে থাকবো। আল্লাহ রিজিক দিয়ে কারোটা বন্ধ করে রাখে না। আল্লাহ রিজিক দিয়ে ভাই আমার দিতেছে। মেইন ইনকাম সোর্স ছিল পার্লার, right. বন্ধ হয়ে গেছে ওইটা তখন কোভিডের সময়। তারপরে আমারও যে পেজ থেকে সেল হতো না বিউটি প্রোডাক্টস, ড্রেস, ওই সময় মানুষ কাপড় চোপড় কিনবে খাওয়ান বাদ দিয়ে, আমি সঙ্গে সঙ্গে পেজে সেটিং চেঞ্জ করে দিচ্ছি। দিয়ে সেই সময় বাংলাদেশে 15টা জেলাতে আমি আপনার গ্রোসারি আইটেম হোম ডেলিভারি দেওয়া শুরু করলাম। ভিডিও কলের মাধ্যমে লোক নিয়োগ দিছি, ওরা খাবার মানে চাল ডাল ইভেন কাঁচামরিচ আমার পেজ থেকে সেল হয়েছে। বাহ। আমার পেজ আপনি ভিজিট করলে দেখবেন মিষ্টি কুমড়া, আলু, মানে যত রকম সবজি আছে সবকিছু, গরুর কলিজা বলেন যাই বলেন। এরপরে অবশ্য কোভিডের আগে আমরা রাজশাহীতে একটা বাগান রেখেছিলাম, আম সেল করবো, এরকম একটা ইয়া ছিল আমাদের প্ল্যান আগে থেকে। তো কোভিডের মধ্যে আমফান ছিল, মনে আছে কিনা আপনি জানি না, প্রচুর পরিমাণে আম নষ্ট হয়েছে। তো আমি রাজশাহীতে একবারও আমি যেতে পারিনি, কারণ কেন যাইনি, আমার লাইফটা আমার একার না, সাথে 2টা বাচ্চা আছে, Baby আছে, right. সো আমি ওদের লাইফটা তো ঝুঁকিতে ফেলতে পারি না। তো ওই ভিডিও কলের মাধ্যমে ওদের ওখান থেকে ভিডিও কালেক্ট করতাম, পেজে আপলোড করতাম। সেই সময় ভাইয়া আমি প্রায় 2.5 মাসে আম সেল করে অনেক আম গিফট দিয়ে আমার একদম কই ছিলাম, ক্যাশ টাকা অপূর্ব ভাই, 2 আমরা লাখ কই টাকা ছিল। ছিলাম? আচ্ছা ভাই, মাঝে মধ্যে আমি অপূর্ব ভাই বলে ডাকতেছি। অপূর্ব আব্দুল লতিফ বাংলাদেশের সবচেয়ে বড় ফটোগ্রাফার তিনি, ভিডিওগ্রাফার তিনি, প্রোডাকশন হাউসের মালিক। হি ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট পারসন যিনি আমার ক্যামেরার পেছনে আছেন, এবং এই পুরো আয়োজনটা অ্যাকচুয়ালি তার। সো থ্যাংক ইউ অপূর্ব ভাই। আচ্ছা, শেষ করতে হবে, জানো 2-3 ঘন্টা হয়ে গেছে গল্প বই, আর না, শেষ করো এবার। Record হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে। চলো আমরা 4 মিনিটের মধ্যে শেষ করবো, কথা দিচ্ছি। হ্যাঁ চলো, তাতে শেষ করে দেখি। হ্যাঁ তাদের শেষ করতে, আমাদের গল্প অনেক আছে, 2-3 ঘন্টার কোনো ব্যাপার না, এখান থেকে কাটসাট হবে। কোনো কাটছে না আমরা। কি কই আইছো তুমি, কি কয়? হ্যাঁ, এরপর আমি বিজনেস করলাম, 2 লাখ টাকা আল্লাহর মধ্যে লাভ হলো। এই তো- ট্যাক্সের লোক, না না। যাই হোক, তো আমার কথা হচ্ছে যে আমি তো একজন উদ্যোক্তা। জি, উদ্যোক্তাদের জীবনে আমরা আসলে কোভিড দেখি যে একটা ঝড়, Right. অনেক বড় একটা ঝড়, মানুষের জীবনটাকে ওলট পালট করে দিয়েছে পুরা বিশ্বের। বিশ্বাস করেন ভাইয়া, আমার কাছে মনে হয়েছে যে আশীর্বাদ। এটা না, আশীর্বাদ না, কোভিডটা কোনো ঝড়ই না আমার সেই সময়গুলির কাছে। ও ওকে ওকে, আমি এর থেকে অনেক বড় বড় ঝড় পার করে আসছি, সো কোভিড আমার কাছে কিছুই না। বড় জোর মরে যাবো, এই তো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কষ্ট পাবো, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, তাই না? আপনি বোঝেন একটা মানুষ নিঃশ্বাস নিতে পারে, সে মারা গেছে, ওকে ফাইন, বেঁচে গেছে সে। একটা মানুষ নিঃশ্বাস নিচ্ছে কিন্তু মানুষটা মৃত। আহ, কোভিড আমার কাছে কিছুই না। ট্রু। মানুষের আস্থা ভরসা জায়গাটা আমি নিতে পারছি। করোনা ইউনিট থেকে আমাকে একদিন রাত 12টায় একজন ফোন দিচ্ছে, 12:30টায়। তখন অলরেডি আমার বিজনেস মানে ওই দিনের জন্য ক্লোজড, আমি শুতে যাব। আমাকে ফোন দিয়ে বলতেছে, আপু আমার অনেক ক্ষুধা লাগছে, আপনি আমাকে একটু খাবার দিবেন? আমি বলছি কোত্থেকে বলছেন? বলে কি আমি ভোলা করোনার ইউনিট থেকে বলতেছি। দেখেন 12:30টার সময় একটা ফোন আসছে, সেই ফোনটা একটা মেয়েকে ট্রাফিক ফেলানোর জন্য হতে পারে, কিন্তু ওই সময় আমি ওইটা চিন্তা হয় না। আমি ওই সময় তাড়াতাড়ি করে মুরগির মাংস রান্না করা ছিল, মাছ ভেজে ভাতছ, রাত 12:30, তখন বাজে 1:15, রেডি খাবার রেডি করতে তো অনেক সময় লাগছে। আমি একা একা হসপিটাল চলে গেছি, যে আপনার করোনা ইউনিটে ঢুকছি, রাত্রিবেলা রাত একা একা চলে গেছি। ওরে খোদা, আমার আবার রিক্সাওয়ালা সব রকম লোক ব্যবস্থা করা আছে, ফোন দিয়ে চলে আসে। নিয়ে তো নির্বাচনে দাঁড়াইতে পারবেন আপনি, নেক্সট এমপি। চলে যাওয়ার পরে আমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। করোনা ইউনিটে যে আমি তাকে খাবার দিয়ে আসছি। আমি শুধু মানে তার প্রাইভেসি নষ্ট হবে দেখে আমি ছবি, উনি যখন খাচ্ছিল আমার চোখ থেকে পানি পড়তেছে, এবং আমি ভাবতেছি যে আমি সাকসেস। একটা মানুষ 12:30টার সময় আমাকে ফোন করে বলতেছে একটু খাবার দেন, আমি অনেক ক্ষুধা লাগছে। উনি ইভেন তখন আমি করোনা ইউনিটে যে ওনার সেই পেশেন্টকে আমি দেখে আসছি, দেখে এসে বাসায় এসে আবার ফ্রেশ হয়ে বাচ্চাদের কাছে গেছে। তারপরে যাই হোক গেল। এরপরে আপনার এই তো আমার বিজনেস চলতেছে, ফুড সবকিছু এখন মিলিয়ে। তো 3টার এক করছেন, 3টা, হ্যাঁ 3টা চলতেছে।
শেষ হয়নি এখনো। Okay. আমার জেলাকে আমার জেলাকে বাকি। আন্ডার এস্টিমেট করার পর তো আমি জেলা নিয়েও চিন্তা করতেছিলাম যে আমার জেলাতে এত সুন্দর সুন্দর দৃশ্য, জি। সেখানে বলে এখনো নাকি কপিরাল, অথচ কত উন্নত আমরা। তখন আমি চিন্তা করলাম যে আমার জেলাকে আমি ব্র্যান্ডিং করব। জি মানুষ ছুটি পেলে কক্সবাজার যায়, এখন সাজেক যায়, কুয়াকাটা যায়, আমার জেলা তো আরো সুন্দর। আসলেই তাই, আসলেই তাই। আমি আপনাকে একটা ভিডিও পাঠাবো, আপনি যখন Okay, দেখবেন okay. আমার জেলা তো আরো সুন্দর। তাহলে আমার লক্ষ্যটা ছিল এরকম যে মানুষ বছরের কাছে ছুটি চাইবে ভোলায় আসার জন্য। বস, মানুষ ভোলায় ছুটি যাবো। পেয়ে কক্সবাজার যাব না, ভোলায় ঘুরতে যাব। কেন ঘুরতে যাব? রিজনটা হচ্ছে এটা, আপনি কক্সবাজার গেলে সমুদ্র দেখবেন, আপনি সেন্ট মার্টিনস গেলে আপনি প্রবালদ্বীপ। প্রবাল দেখবেন, এক এক জায়গায় এক একটা বিশেষত। আপনি আমার ভোলায় আসলে সব দেখবেন একসাথে। ক্যা বাত। তাহলে তো কেন আসবেন না আমার ক্যা ভোলায়? বাত। এই দিক চিন্তা করে নিজের জেলাকে ব্র্যান্ডিং করার জন্য ভোলা ট্যুরিস্ট ক্লাব নামে একটা সংগঠন বের করলাম। নে ভোলা ট্যুরিস্ট ক্লাব। নে মানে না যা। আমি হিন্দি বুঝি না। আমার দুই ছেলে মেয়ে মাঝে মধ্যে আমার উপর খেপলে আমাকে হিন্দিতে বকাবকি করে, আমি বুঝি না কিছু। ওদের জন্য ভালো, তোমার জন্য ভালো। আমার জন্য ভালো, রাইট। তো যাই হোক, ভোলা ট্যুরিস্ট ক্লাব নামে একটা সংগঠন এই করলাম, ব্যাপক সাড়া পাইছে। আমার জেলাতে 2020 সালের সময় টিভির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি ট্যুরিস্ট গিয়েছে আমার জেলা ভোলাতে, বাহ। 1.5 লক্ষ। বাবা এটা সময় টিভির নিউজ, এটা আমার নিউজ না। চাইলে আপনি চেক করতে পারেন। চেকড। তো আমি আসলেই প্রাউড ফিল করি আমার জেলা নিয়ে। মাশাআল্লাহ। তো আমার ভোলা ট্যুরিস্ট ক্লাব সংগঠনও একটু একটু করে হাঁটি হাঁটি পাপা করে আমার জেলাকে ব্র্যান্ডিং করছে। ওই যে লক্ষ্য একটাই, আমার জেলাকে সবাই ছুটি নিয়ে আমার জেলা দেখতে আসবে, এখনো যাচ্ছে। এবং সবচেয়ে বড়, আমরা এখান থেকে কারো কাছে কোনো রকম সার্ভিস চার্জ নিই না। Really? আমার জেলায় যত ট্যুরিস্ট যায় তার লঞ্চ ভাড়া বা তার যেখানে যা লাগবে, ইভেন তাকে হোটেল ঠিক করে দেয়, আমার পকেট থেকে যদি টাকা যায় সেটা আমি উইদাউট আমরা নেক্সট সপ্তাহে যাচ্ছি, শিওর। ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। গরম ঠিকঠাক এখন? একটু বেশিটা কমুক, তাহলে ভালো লাগবে। Okay, okay, সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইকের দিকে আসেন, সবকিছু Done. আমি ব্যবস্থা করে দেবো Lock, ইনশাআল্লাহ। lock. আমার টুরিস্ট ক্লাব ব্যবস্থা করে দিবে। লক। ওকে। তো এই হচ্ছে আমার এই ছোট্ট ও, লাইফে। এ মোর খোদা, এই যদি ছোট্ট হয় তাহলে ছোট্ট কোনটা রে কয়? এ কয় কি মাইয়া? এরপর আমি আরেকটা সংগঠন করি, সেটা হচ্ছে 8 ফর, আপনি জানেন কি আমি জানি না, 8 ফর ম্যান নামে একটা ফেসবুক পেজ আছে যেখানে মেয়েদেরকে অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি মনে হয় সেখানে আছেন? আমি মেম্বার, শুধু মেম্বার না, রাখেন অ্যাডমিন। আপনার ওই মেম্বার, ওখানে যে আমি একদম অনেক ঝগড়া করছি। খুব ভালো। যাই হোক, এরপর আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সব শোর শেষে আমাকে জিজ্ঞেস করে কারোর জন্য কিছু বলতে হবে কিনা, যেটা আমি তো আগেই বলে না না, দিচ্ছি। কারোর জন্য কিচ্ছু বলতে হবে না। আমি নিজ থেকে বলছি, সেটা হচ্ছে যে দেখেন, আমরা যতই আধুনিক হই, জি আমরা অনেক ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি, জি। আমরা অনেক স্মার্ট হয়েছি, মেয়েরা এখন স্বাধীন হয়েছে। আসলে কি মেয়েরা স্বাধীন? না না না, স্বাধীনতার দিকে যাচ্ছে। ভাইয়া, আমি 1-2 ঘন্টায় অনেক সুন্দর করে গল্পটা বলেছি, লাইফটা এত এত স্মুথ ছিল। আমি একটা ব্যাংকে গিয়েছি, সেখানে কেউ একজন আমার দিকে এমন ভাবে তাকাইছে, উফ, জীবনে প্রথম মেয়ে মানুষ দেখছে। সরি। এটা সত্যি কথা, এটা হচ্ছে। ওকে। একটা এনজিওতে একটা লোনের জন্য গেছে, আমার বিজনেসের জন্য আমার লোন লাগবে, এখানে কিছু স্কিপ করবেন না, সব রাখবেন। হ্যাঁ, আনকাট। একটা লোনের জন্য গেছি, সেখানে কে একজন আমাকে খারাপ কিছু বলছে, ওইখান থেকে আমি লোন ছুটেছি, কিন্তু অন্যভাবে ওই বেটাকে আমি দেখা গেল Bypass যে করে। অন্যভাবে তাকে এই করছে, সে নিজেই হয়ে গেছে। 2018-তে আমার ব্যাংক লোন হয়ে যাবে, তখন লোনটা পেলে আজকে দেশে আমি আরো অনেক দূর যেতে পারতাম। বাংলাদেশ ব্যাংক থেকে আমার জন্য সুপারিশ যায়, আমার ফ্রেন্ড বাংলাদেশ ব্যাংকে জব করে, খুব ভালো পোস্টে। আমার ভোলা ব্রাঞ্চের লোক ম্যানেজার আমাকে লোন দিবে না, কেন দিবে না জানেন? তাকে আমি ব্লক করছিলাম, এবার বলুন তাকে আমি কেন ব্লক করছি। বুঝছি, মানে খারাপ কথা বলছে। ঠিক আছে, সে আমাকে এখন তার সুযোগ আছে, সে আমাকে লোন দেবে না, ওকে তোর লোন আমি নিবো না, লোন ছাড়াই আমি চলবো, সমস্যা কি? তো আমরা মেয়েরা কিন্তু আসলে স্বাধীন না। শাড়ি পরলে গাড়িতে উঠি, সত্যি কথা। মাঝে মধ্যে বাইকে উঠি, জি। টাইম ওয়েস্ট হয় না, টাকা কম খরচ হয়, সত্যি কথা। আমার উদ্যোগে আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে আমি টাকা ইনকাম করি, জি। আমাকে আমার টাকাটা দেখতে হয়। মাঝে মধ্যে আমি 1 টাকার জায়গায় 1000 টাকা খরচ করি, কিন্তু মাঝে মধ্যে আমি আবার সেটাকে আবার ইয়েও করি, কারণ আমার উপর ডিপেন্ড করছে আমার এমপ্লয়ীদের বেতন দিতে হয়, হ্যাঁ। বাচ্চাদেরকে ই করতে হয়, এবং এখান থেকে আমি একটু একটু করে মানুষকে হেল্প করার ট্রাই করি। তো মাশাআল্লাহ। ওইখান থেকে আমি 100 টাকা সেভ করা মানে একটা লোকের একবেলা ভাত খাওয়া হয়ে যাওয়া। উবারে বাইকে উঠলে কিন্তু অনেক সময় কিন্তু ঝামেলা হয়, অনেক রকম ঝামেলা হয়। ঝামেলা কিরকম হয়, মেয়েদেরকে কোনো অন্যভাবে হ্যারাসমেন্ট করা না, ভাড়া নিয়ে ভাড়া বাড়িয়ে দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আপনি যেখানে বলছেন ওইখানে যেতে হবে, এরকম অনেক কিছু বলে। এর মধ্যে এক উবারকে বলছো আমি এখানে পিটাবো, মিরপুরের আগে তোর বাইন্দা পিটা মুখে, আমি তুই মানুষ চিনো, তুই কি ভাবছিস আমি মেয়ে মানুষ, মুখে মাস্ক পরছে, মাথার মধ্যে হিজাব আটকেছে, তোর আমি কিছু বলবো না? তুই নাম তোকে আমি বলছি, আমি আমার বাসায় অ্যাড্রেস বলছি,
সে বলতেছে আমি মিরপুর 1 ওখানে যাবো না। আমি বলছি আপনাকে আমি ফোনে বলছি না যে আমি আমার বাসার অ্যাপার্টমেন্টের নামটা বলতে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কেন আমাকে নিয়ে যাবেন না? মেয়ে মানুষ পাইছেন, চল বেটা। ওর এখন তুই তো গাড়ি করছি, ও তো পরে পুরো ভয়টা পাইছে। পরে আমাকে যে বলতেছে যে আপনি টাকা খুচরা করে দেন। আমি বলছি 500 টাকার নোট দিছি, ইচ্ছা করে 500 টাকার নোট দিছি। আমাকে বলতে আপনি খুচরা করে কেন ওঠেননি? আমি বলছি কোনো নিয়মে আছে, উবারের কোনো নিয়ম আছে, টাকাটা খুচরা করে আমাকে উঠতে হবে। আপনি ভদ্রভাবে আমার সাথে আচরণ করতেন, আমি অবশ্যই আপনাকে খুচরা টাকা দিতাম। এই টাকা তুই খুচরা করে না আমাকে টাকা দিবি, এতটাই বাইন্দা পিটাম আমি এখানে। তো এটা হচ্ছে প্রতিবাদ, উচিত, এটা প্রতিবাদ। উচিত। ও ভাবছে মেয়ে মানুষ, ও দেখ এখন আপনি একটা জিনিস বোঝেন, যদি এমন কোনো একটা মেয়েকে নামাই দিত যে কিনা তার আত্মীয় বাসাটা চিনে না, যে জান, তখন মেয়েটা কি ঠিকই করতো? বিপদে পড়ে যেত। মেয়েটা তখন কি করতো? মিরপুরে একটা গোল চত্বরে যদি নামাই দিত, ও যদি বাসার মধ্যে কিভাবে যাবে? ও রাইট, ওকে দেখো ওর পকেটে টাকা নেই, ও রিক্সা ভাড়া দিয়ে কিভাবে যাবে? সত্যি। তাহলে প্রত্যেকটা মানুষের যদি প্রত্যেক মানুষের জায়গা থেকে প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করলে জিনিসগুলো সোজা থাকে। স্মুথলি হয়। কিন্তু আমরা প্রতিবাদ করি না, আমরা ভয় পাই, রাইট। ফ্যামিলি কি মনে করবে, ও ই করবে, এরকম যে অসংখ্য ভয় পাই অসংখ্য সেই মরে যায় অ্যাকচুয়ালি। সেই মরে যায়। এরপরে না শো টানলে অপু ভাই মারবে রীতিমতো। চলো শেষ করি আজকে। এনিওয়ে থ্যাংক ইউ। মানে উই লার্নড এ লট অ্যাকচুয়ালি, যে হাউ টু ডু ফাইট, কেমনে যুদ্ধ করতে হয়, কেমনে বড় হইতে হয়, কেমনে তিহান দাঁড় করাইতে হয়, তিরান। সো উইশ ইউ অল দ্য বেস্ট। অ্যান্ড আমি ডিসক্রিপশনে আপনার পেজটাও অ্যাড করে দিব না, সো পিপল উইল সি ইট। থ্যাংক ইউ।